ইয়েস, ভয়ের শুরু এখানেই। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আ শুরু করছি আজকের ভৌতিক আয়োজন দ্বারা। তো এই মুহূর্তে আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং ক্যামেরার পেছনে আজকে আছেন আমাদের আ রেজা ভাইয়া। তো শাহাদুল আজকে থেকেও নেই। তো যাই হোক আজকের এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে আমি রাতুল আছি এবং থাকবো ঠিক রাত ১১টা পর্যন্ত। যেহেতু পবিত্র রমজান মাস এইজন্য আমাদের অনুষ্ঠানের সম্প্রচার সময় কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, অবশ্যই শোনার মাধ্যমটি আগে বলতে চাই। গাইবান্ধার কমিউনিটি রেডিও, রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম এর যে ফ্রিকোয়েন্সিতে আমরা সম্প্রচার করছি, এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলারই যে ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকে আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও লাইভে আছি। যেখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদেরকে স্টুডিওতে কোন অতিথি আছেন, আমরা কিভাবে সম্প্রচারগুলো করে থাকি, আপনারা দেখতে পারেন। এবং সেই সাথে ফেসবুকে যুক্ত হওয়ার আরেকটি সুবিধা হচ্ছে আপনি আপনার মন্তব্যগুলো সঙ্গে, সঙ্গে আমাদেরকে জানাতে পারেন। ঘটনার কোন অংশে আপনার বেশি ভয় লাগছে বা কোন অংশটি আপনার ভয় লাগেনি বা ভালো লাগেনি, সে সবকিছু কিন্তু আপনারা আমাদেরকে তৎক্ষণাৎ জানাতে পারছেন। তো আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পারেন। আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজটি খুঁজে পেতে হলে অবশ্যই আপনার ফেসবুকে সার্চ করে গিয়ে লিখবেন রেডিও সারাবেলা, তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি, যেখান থেকে আমরা লাইভ করছি। সো এগুলো ছিল নিয়মকানুন। আরেকটি নিয়ম বাকি আছে, যেটি আপনাদেরকে বলতেই হবে। যারা আমাদের স্টুডিওতে আসতে চান, তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। অবশ্যই আপনি আমাদের স্টুডিওতে যদি এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে ফোন করতে পারেন। আর যারা চান যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই, এক্ষেত্রে একটা কারণ হতে পারে যে আপনার স্টুডিওতে আসার সময় নেই। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। তো এইগুলোই ছিল নিয়মকানুন। আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না। আমি দেখতে চাই কে আমাদের সাথে আছেন এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা আপনারা আমাদেরকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখছি ২-১ জন আমাদেরকে দেখছেন, তারা লিখেছেনও তাদের মন্তব্য। যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমার হাতে খুব আ ছোট্ট একটি মেইল রয়েছে। সেই মেইলটিতে চলে যাব। আমাদেরকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি পূর্বপাড়া থেকে ফাইয়াজ বলছি। আমি আজ যে ঘটনাটি বলবো, এটা আমার এক স্যারের থেকে সংগ্রহ করা। ঘটনাটি ঘটেছিল আমার স্যারের এলাকার এক বন্ধুর সাথে। আমার স্যার আমাকে যেভাবে বলেছেন, আমি ঠিক সেভাবেই শুরু করছি। সেই ছেলের নাম আমি জানি না যার সঙ্গে ঘটনাটি ঘটেছে, তবে একটা ছদ্মনাম দিচ্ছি, তামিম। ঘটনাটি ঘটেছিল তখন আমার স্যার অনেক ছোট ছিলেন। সেই সময়কার ঘটনা। তামিম খুব চঞ্চল প্রকৃতির ছেলে। রাতে মাছ ধরা তার এক প্রকার নেশার মতন ছিল। তাদের বাড়ির পাশ দিয়েই ছিল একটা ছোট্ট নদী। নদীর সাথে একটা শ্মশান ঘাট, রাস্তার সাথে একটা অনেক পুরনো আম গাছ, কিছু দূর পরে ছিল অনেক বিশাল বড় বাঁশঝাড়। একদিনের ঘটনা বলছি, সেদিন নদীতে প্রচুর পানি উঠেছিল। সবার মতো সেও নদীতে খড়া জাল নিয়ে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় সে সেখানে ছোট্ট করে তৈরি করা একটা ঘরে বিশ্রাম নিতে থাকে। ছাউনিতে বসে সে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। কিছুক্ষণ পরে খেয়াল করে রাস্তার পাশের আম গাছটার নিচে কিছু অদ্ভুত রকমের একটা আলো জ্বলছে, যা দেখে মনে হচ্ছিল একটা আগুনের গোলার মতন। সেই আলোটি প্রতিনিয়ত লাফাচ্ছে। অতি উজ্জ্বল হওয়ায় সেই আলোতে চারপাশের এলাকাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পরে সেই আগুনের দলাটি সাঁ করে শ্মশানের দিকে চলে যায়। কিছুক্ষণ শ্মশানে ছোটাছুটির পর ছুটে বাঁশঝাড়ের ওখানে গিয়ে সেই আগুনটি অদ্ভুতভাবে মিলে যায়। এরপর সে কোনো রকমে রাতটা ভয়ে কাটিয়ে দেয় এবং সকাল হলে বাসায় ফিরে আসে।
এরপর অনেকদিন ভালোই ভালোই কেটে যায়। নদীতে পানি অনেকটা কমে যাওয়ার পর সে মোট জাল নিয়ে আবারও নদীতে মাছ ধরতে চলে যায়। অনেক রাত পর্যন্ত মাছ ধরার এক পর্যায়ে সে লক্ষ্য করে রাস্তায় কি যেন একটা ঘোড়া দৌড়ানোর শব্দ হচ্ছে। সে শব্দটা শুনে সে পেছনে তাকায়। পেছনে তাকাতেই সে একটা বীভৎস দৃশ্য দেখতে পায়। সে দেখে শ্মশানের পাশে কালী মন্দিরের সামনে থেকে একটা মাথাবিহীন ঘোড়া দৌড়ে যাচ্ছে। এই ঘোড়াটি সেই আম গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে মিলিয়ে যায়। এটা দেখে তৎক্ষণাৎ তামিম জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার যখন জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে তার বিছানায়। তার চারপাশে অনেক মানুষের ভিড়। তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। অনেক দিন অনেক কবিরাজ ডাক্তার দেখালেও তার জ্বর কোনো মতেই ভালো হচ্ছিল না। এভাবে চলতে চলতে ঠিক 7 দিনের মাথায় সে মারা যায়। এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। ঘটনার ভেতর অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে ইমেইলে অথবা মেসেজে জানিয়ে দেবেন। আমার বন্ধুরা সবাই মিলে শুনবো। এবং উনি ওনার মার ফোন থেকে লিখেছেন জন্য উনি লিখেছেন ওনাকে ফোন করলে ওনাকে পাওয়া যাবে না। যাই হোক, ঘটনাটি অনেক চমৎকার ছিল। আমি এক কথায় বলবো, খুব ছোট হলেও বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে কোনো ভুল মনে হয়নি। তবে যে সকল শ্রোতা এই মুহূর্তে আমাদেরকে শুনছিলেন, পুরো ব্যাপারটি তাদের কাছে যাবে, যে তারা জাজ করবেন। আমি শুধুমাত্র উপস্থাপক, আমি উপস্থাপনার দায়িত্বে থাকি। এবং আপনারা লিসেনার, আপনারা ভূতবেলাকে ভালোবাসেন। ছোট ছোট ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি কথা বাড়তে চাই না। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জাকির ভাই। তো জাকির ভাইয়ের কাছে চলে যাব, বাট তার আগে আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই। তো এই মুহূর্তে কে কে আছেন আমাদের সাথে একটু সাড়া দিন। কে কোথা থেকে দেখছেন এবং এই ঘটনাগুলো কার কাছে কেমন লাগছে সে বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মেহেদী হাসান সরকার, রাতুল ভাই শুনছি প্রধানের বাজার থেকে, লাবিব হাসান লিখেছেন আমাদেরকে, লাবিব হাসান লাবণ্য সালাম জানিয়েছেন। সিদ্দিক এমডি সিদ্দিক লিখেছেন, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। সিদ্দিক, তুমি কেমন আছো ভাইয়া জানিও। আর এস এম মুন্না ছিলেন আমাদের সাথে, লিখেছেন বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে, সাথে আছি শেষ পর্যন্ত। শাহিদ ইসলাম ছিলেন আমাদেরকে, লিখেছিলেন পুলিশ লাইন থেকে, বোর্ড বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। মেহেদী হাসান লিখেছেন কোথা থেকে, প্রফেসর কলোনি থেকে। আবারও লাবণ্য ছিলেন আমাদের সাথে। মুন্না লিখেছেন রাতুল ভাইকে আজকে সুন্দর লাগছে, তাই রোজা রেখে তাহলে বরকত দিয়েছে আমার চেহারায়। আচ্ছা, তারপর লিখেছেন কোরবান আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মেহেদী হাসান লিখেছেন আজকে গল্পটা ভালো লাগলো, বেশ ভয়ের ছিল। আর এন রাজন আহমেদ লিখেছেন আচ্ছা লিখেছেন মাশরাফি হাসান মিরাজ, মাশরাফি, আমি ঢাকা শহর থেকে বলছি। আপনি আমাকে নিয়ে কি লিখেছেন? আচ্ছা, আজকে ফার্স্ট কমেন্ট করেছেন, প্রথম কমেন্ট করেছেন, সেটি জানতে চেয়েছেন। আমার সাথে ঘটনা আছে, কিভাবে পাঠাবো বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু ঢাকায় থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি যেহেতু ফেসবুক লাইভে দেখছেন, আমাদের স্ক্রিনের ডান পাশে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ভূত.সারাবেলা@gmail.com, এই মেইল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখতে পারেন। এরপর ঘটনার বর্ণনায় গিয়ে লিখবেন ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, কোথায় ঘটেছে, এসব কিছুর বিবরণ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। এগুলো ছিল নিয়মকানুন মেইল পাঠানোর। আমাদের সাথে লিখেছিলেন রাজন আহমেদ, তারপর ছিলেন আমাদের সাথে নয়ন ইসলাম ভাই, নয়ন সরকার ভাই, লিখেছেন চান্দিয়া থেকে, চান্দিয়া না চন্দিয়া, হ্যাঁ চন্দিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই, আমাদের নিয়মিত শ্রোতা। আর এন রেজওয়ান লিখেছেন জুমার বাড়ি থেকে, থ্যাংক ইউ। সাদিয়া ছিলেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। কুঠিপাড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিল লাবণ্য, প্রশ্ন করেছে শাহাদুল ভাই কই। শাহাদুল ভাই আজকে ভূত হয়েছে, কিছু সময়ের মধ্যে হয়তো আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। লিখতে থাকুন, অনেকেই লিখছেন যে ঘটনা পাঠাবেন, আর পাঠাতে থাকুন, আমি অপেক্ষায় আছি আপনাদের ঘটনায় পড়ে শোনানোর জন্য। সালাম জানিয়েছেন আমাদেরকে এইচ এম মামুন মিয়া, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, তারা বিশেষ করে যুক্ত হলাম শাখাটা পদুম শহর থেকে। পদুম শহর আমার আত্মীয়র বাসা, অনেক সুন্দর জায়গা। লিখেছেন আমাদেরকে মেহেদী হাসান, ভাইয়া ঘরের লাইট বন্ধ করে শুনছি, অনেক ভয় লাগছে। ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে।
তো এই পর্যায়ে আমি কথা বাড়তে চাই না। দেখছি কিছুক্ষণ আগেও খুব সীমিত সংখ্যক মানুষ আমাদেরকে দেখছিলেন। এখন মোটামুটি আমাদের রেগুলার যেরকম মানুষ আমাদেরকে দেখেন ফেসবুক লাইভে, তাদের প্রত্যেককেই পেয়েছি মনে হয়। আমাদেরকে আদর্শ কলেজ থেকে শুনছে আব্দুল আহাদ। যুক্ত হতেই থাকুন। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়তে চাই না। এবার চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা আজকের আমন্ত্রিত অতিথি জাকির ভাই। ভাই আসসালামু আলাইকুম। জাকির ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে। আচ্ছা। তো যে যেখান থেকে শুনছেন, গাইবান্ধা এবং গাইবান্ধা জেলার বাইরে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে গতকালকের ঘটে যাওয়া। আমার বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদী। জি জি। তো এই জায়গাটাতে এর আগেও 2টা ব্যক্তি মারা যায়। সেমভাবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেও সেভাবে মারা যায়। এই জায়গাটা এমন একটি জায়গা, এখানে লাশ গেলে পাওয়া যায় না, ডোবারও নিয়ে এসে মারতে হয়। আমার বাড়ির সাথে এক চাচা, নাম হচ্ছে আব্দুল মালিক। 2019 সালে তার শ্বশুরবাড়ি ওখানে, শ্বশুরবাড়িতে ঘুরতে যায়। ওকে। ঘুরতে যাওয়ার পর সে নদীতে মুরজাল মারবে। সময়টা আষাঢ় মাস, নদী ভরাট, নদীর যৌবন। আমি বরাবরে শুনেছি বড়দের থেকে, দাদু বাবাদের থেকে, যে ভরার সময় নদীতে গোসল করবে না। আচ্ছা আচ্ছা। নদীর একটা যৌবন থাকে, সে পূরণ করবে যে কোনোভাবে হোক, যে কোনো সত্ত্বে হোক। তো আচ্ছা। আমার চাচা যখন গেল মাছ মারতে, সব জায়গায় খাওয়াইলো, তো উনি লাশ আর কি খাওয়াবে না। তো ওনার যে মেয়ে ছিল বা ওয়াইফ ছিল বা শালা সম্বন্ধে ওরা বলছে যে উনি বলছে আরেকটা খাওয়া দিব। তো আচ্ছা। বলছে মাছ হয়েছে আর লাগবে না। তো উনি লাশ খাওয়াটা যখন দিল ওই জায়গাটাতে, যে খাওয়া দেওয়ার পরে হঠাৎ তার জালটি আটকে গেল। ওকে। এবং হাতে মুরজালের যে হাতে বাম হাতে যে রশির ইয়েটা থাকে, ওটা খেয়াও দিলে হাতে আটকা থাকে। তো যখন টানলো তখন জালটা আসে না। তো ভাবলো হয়তো বা গাছের মোতা বা কোনো জঙ্গল বেজেছে বিধায় জালটি আসতেছে না, যাতে না ছিঁড়তে হয় জালটিকে। সে ওই অবস্থায় ডুব দিল। ওকে। ডুব দিয়ে তার বড় ভুল ছিল, হাতের রশিটা যদি সে খুলিয়ে ডুব দেয় বা কাউকে ধরতে দেয় তাহলে সে হয়। ওই অবস্থায় সে ডুব দিছে, হঠাৎ ওখানে পাক শুরু হয়ে গেল। আচ্ছা। হওয়ার পরে 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট তার আর কোনো খোঁজ নেই। ওকে। তো পাশে যারা ছিল তারা ভয়ে পড়ে গেল যে সে আসলে কোথায় গেল। রাইট। তখন লোকজন পালা হইল, তাকে উল্টা খোঁজা শুরু হলো, সেখানে নাই। সে ওখানে থেকে আর নাই। আচ্ছা। মানে অনেক খোঁজাখুঁজি করা হলো। অবশেষে সেখান থেকে সে মিনিমাম আপনার 1/2 কিলো বা তার কাছাকাছি দূরে, ওখান থেকে তাকে তোলা হয় মৃত একবারে। আচ্ছা। তো আমি ওই সময় স্কুলে ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ছুটি হয়েছে, আমি আসলাম, আসি দেখি যে বাড়িতে কান্নাকাটি পাশে। কি ব্যাপার, দেখে গেলাম যে ভালো বাড়ি, কার কি হলো, খোঁজ নিয়ে দেখি যে এই ঘটনা। আমি নিজে বিস্ময়িত হয়ে গেলাম, কি ঘটনা, সুস্থ লোক ভালো মানুষ কিভাবে হইলো, বিশ্বাস করি না যে অমুক আর নেই, আমার চাচা আর নেই। আমি অদ্ভুত হয়ে গেলাম, দৌড়ে ব্যাগ রেখে গেলাম, যে দেখি আসলেই সত্যি সে নেই। আমার আফসোস লাগে যখন জালটি উদ্ধার করা হলো, জালের গোড়াটা ছিল না, কাঠি ছিল না, এমন ভাবে কাটানো, একদম মনে হয় ব্লেড দিয়ে কাটানো, সমান সমপরিমাণ, কোনো উঁচা নামা নেই, একদম সমান। এবং হাতে তার রশিটা লাগানোই ছিল। সে ছটফটাইছে, তার শরীরে অনেক ক্ষত বিক্ষত, কামড়ের দাগ, বিকজ রক্ত একদম এইরকম ফুলে ফুলে গিয়েছে, চাকা চাকার মতো। সে চেষ্টা করছিল বেঁচে ওঠার জন্য, পারেনি। তো এটা দেখে আমাকে অনেক অনেক কষ্ট লাগছে ওই জায়গাটাতে। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে, এই জায়গাটাতে সব জায়গা ভাঙলো, নদী ভাঙিত হলো, ওখানে এসে আটকে গেল। আচ্ছা। এবং ওখানের পর আর নদী ভাঙে না। এখনো আমি গেলে ওই জায়গাটাতে যাই, কি আছে এই জায়গাটাতে, পুরো নদী যদি পুরো নদীর পাশ আশপাশ সাইড ভেঙে যাচ্ছে, ওটা ওই রকমই আছে, মানে ভাঙে না। হ্যাঁ, না ভাঙে না, এখনো আছে বহমান। ওখানে আসি যে আটকিলো, আল্লাহর রহমত একটা, আর নদী ভাঙতেছে না। মানে ওখানকার যে বাড়ি ছিল ওনারা জায়গা কিনে রাখছে যে আমরা তো আর থাকতে পারবো না, নদী যে হারে ভাঙতেছে পারবো না,
কিন্তু গত রিসেন্ট এই 5-6 বছর থেকে ওই জায়গাতেই আছে, নদী আর ভেঙে আগাচ্ছেও না। ওখানে যে বাড়ি কয়টা আছে ওরা আছেই, ওদের হিসাব মতো ওরা এখানে থাকার কথাই না, ওরা এতদিনে চলে যাওয়ার কথা, কিন্তু এখনো আছে। এটা একটা সৃষ্টিকর্তার অনেক অপরূপ ছোঁয়া, তার তার দোয়া ছাড়া এটা কখনো সম্ভব না। তো ওখানে কয়েকটা গুয়ের গাছ আছে, ওগুলোও আছে মোটামুটি। তো রিসেন্ট গত কালকে যে শিশুটা মারা গেল তার বয়স হচ্ছে 5। তার শুনলাম 3 ভাই। তো তার মা হচ্ছে চরে কাজে গিয়েছিল, তো চরে কাজে গিয়েছিল একদিন। তো তার বাবার কথা, কেন গেলা, যেহেতু কাজেই গেলে তুমি কাজ করে খাও, আচ্ছা আমি কোনো বাজার টাজার কোনো কিছু করে দিতে পারবো না, তুমি কাজ করে তুমি খাও এখন। আচ্ছা তো এরকম আর কি একটা পারিবারিক কলহর আর কি, কথা কাটাকাটি, রাগারাগি। তো সে এই জেদে কাজে যাচ্ছে, 2-3 দিন হলো কাজে যাচ্ছে। তো রিসেন্ট যে কাজে গেল এই বাচ্চাটা, এখন তো নদীতে পানি কম, অল্প, 5 বছর বয়স। গ্রামে তো মনে করেন শহরের মতো না, এরকম মনে করেন বড় হয়ে সাঁতার জানে না। গ্রামে অবশ্য ছোটতে আপনার নদীতে বা পুকুরে যেভাবে হোক পানি খেয়ে দিয়ে হলেও সাঁতার শেখে, যেমন আমি শিখেছি। জি। অনেকে বলে পিঁপড়া খাইতে হয়, হ্যাঁ পিঁপড়া খাইলে আর কি সাঁতার হ্যাঁ, জানানো এই হয়। কথাটা আমি শুনেছি। হ্যাঁ, এটা আমিও আর কি খেয়েছি, চিনির সাথে খেয়ে পাহাড়ে নামছি, পানিও খেয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আচ্ছা। গ্রামের ছেলে পেলে। তো শহরের হিসাবে শহরের এখনো অনেকে সাঁতার জানে না, নদীতে গেলে অনেক ভয় পায়। আমি নিজেও দেখি ব্রহ্মপুত্র নদে যে আচ্ছা। ঈদ আসতেছে ঘুরতে যাবে, তো পানি দেখে অনেকে ভয় করে, চড়ে না, যে যদি নৌকা তলে যায় আর কি, তাদের মনে একটা সন্দেহ থাকে। হ্যাঁ। এই জিনিসটা একদম মানে তাদের ভিতরে ভীতু হিসেবে ঢুকে যায়। শহরে যারা থাকে, গ্রামে মোটামুটি সবাই সাঁতার পারে, এই দিক থেকে এগিয়ে। তো তো সে শিশুটা যায়, যে ওখানে ডুব দিয়ে সাঁতার কাটতে, সেও মনে করেন তলে যায়। তো আশপাশে যারা ওর সাথে গোসল করছিল, তো ওরা বুঝে যে হয়তো এই ডুব দিছে, উঠবে আলা। তো খুঁজে দেখে যে সে আর উঠতেছে না। তখন তারা পার্শ্ববর্তী বাড়ি যাওয়া বা তার বাড়িতে যারা আছে, দাদি বা যে কেউ আছে, তাদের জানাইছে। তো তারা দৌড়ে আসছে, আসে খোঁজাখুঁজি করা শুরু করছে, সে নাই ওই সেম জায়গাতেই, যে জায়গাতেই ইয়ে হলো। তো খোঁজাখুঁজি করার পর নাই, এক পর্যায়ে হুলস্থুলি শুরু হয়ে গেল, গ্রামগঞ্জের মানুষ পালা হইলো, যে কিভাবে হইলো, ভালো ছেলে দেখে গেলাম, কখন কি হইলো। হ্যাঁ, তো তার বাবা হচ্ছে শুনলাম রিস্কা কি চালায়, তা ও গাড়ি নিয়ে গেছে। আর বাকি যে 2টা ভাই, ওরাও আসে নামে খোঁজাখুঁজি করা শুরু করছে, তার চাচা যারা আছে খোঁজাখুঁজি করা শুরু করছে। এক পর্যায়ে যখন তারা হতাশ, তখন তারা এই যে ডুবারুকে খবর দিল। আচ্ছা। ডুবারু চলে আসলো। তো ডুবারু যে খুঁজে পাইনি, লাশ পাওয়া যায়নি আমার জানা মতে, আমি যতটুকু শুনলাম। তো লাশটা পাওয়া যায়নি, সেম জায়গায়, একই ঘটনাতেই। আর কি ওই জায়গাতে প্রতি বছরে 1টা না 2টা ঘটনা ঘটে এবং খেয়ে দেয়, ওই জায়গায় লাশ পাওয়া যায় না, পাইলেও একদম মৃত, জীবিত কেউ আর কি পাওয়া যায় না। তো ছেলেটা মৃত্যু, মানে একটু টেক কেয়ার করার কারণেই তার এই অবস্থাটা ঘটলো। আচ্ছা আচ্ছা, একটু সচেতনতা হলে তার প্রাণটা বেঁচে যায়। তো রাইট। হ্যাঁ, সে মাত্র 5 বছর বয়স, সে মাত্র মায়ের পিছনেই ছাড়ে না, তাকে থুয়ে এইভাবে কাজে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, এটা এখন গ্রামের মানুষ দোষ দিচ্ছে মায়ের, যে মায়ের গাফিলতির কারণে আজকে শিশুটির মৃত্যু। আসলে সৃষ্টিকর্তা আমাদের আয়ু দিয়েই পাঠাইছে, কোনো না কোনো ওসুলা করেই যাব। আমিও এখান থেকে যেতে পারবো কিনা সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তো এটা এখন ওসুলা বিদায়, এখন গ্রামে সমালোচনার শেষ নেই, এটা বলতেছি। তো শিশুটি অবশেষে মারা যায়। তো আমার অনেক কষ্ট লাগছে, সেম জায়গায় সেম ঘটনায়, এবং ওই জায়গাতে কেউ গেলে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়। আমি নিজেও গেলে ওখান থেকে সাবধানতা থাকি, যে এই জায়গায় একটা আসনি আর কি বলে প্রচলিত, যে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস জায়গা, এটা দিতে। তো এই ঘটনাটা এই পর্যন্তই ছিল, এটা গতকাল রিসেন্টের ঘটনা। হ্যাঁ, এবং আরেকটা স্টোরি হচ্ছে, জি, আমরা সেই ঘটনাটাতে যাব একটু কিছুক্ষণ, আচ্ছা, ঠিক আছে, ওকে, মতামতগুলো জানি যে তা আমি চেষ্টা করব যারা বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তারা যেন পানিতে না যায়, এইটুকু আমার সচেতনতা থাকবে। গার্ডিয়ানের টেক কেয়ারের অতি জরুরি, প্রয়োজনে সাঁতার শিখালে সে থেকে সাঁতার শেখাবে, একাই কখনো ছাড়া উচিত না। জি, এতটুকুই। ধন্যবাদ। আমরা জাকির ভাইয়ের থেকে শুনলাম তার প্রথম ঘটনা, এবং এর পরের যে ঘটনাগুলো আসছে, এটি যাই হোক উনি গতকালের ঘটনা ঘটে যাওয়া একটি মর্মান্তিক একটি ঘটনা, একটি 5 বছরের শিশু নিখোঁজ হয়ে যায়, এবং এই নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটি খুব স্বাভাবিক, এরকম অসংখ্য অহরহ ঘটনা ঘটে। কিন্তু যে জায়গাটির কথা উনি বললেন, সেই জায়গাটি সম্পর্কে অলৌকিক কিছু বর্ণনা উনি আমাদেরকে দিয়েছেন। তো অনেকেই সেই ব্যাপারটিকেও দুষছেন, এবং এর পাশাপাশি যে বাচ্চার পরিবারের দোষ দিচ্ছেন। তো এটা আসলেই যেহেতু রমজান মাস,
শুধুমাত্র রমজান মাস না, আমাদের জাকির ভাই কিছুক্ষণ আগেই বললেন যে সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটি হায়াত নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই হায়াতটি যখন শেষ হয়ে যায় প্রত্যেকেই চলে যেতে হয়। তো যাই হোক, আপনি জানাতে থাকুন এই ঘটনাটি তাদের মানে জাকির ভাইয়ের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই মুহূর্তে আমি দেখতে চাই কে কে আমাদের সাথে যুক্ত আছেন। লিখেছিলেন আমাদেরকে মেহেদী হাসান, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। রিপন কুমার লিখেছেন, আমি বাটন ফোনে এতদিন শুনছিলাম বাট এখন লাইভ দেখছি, ধন্যবাদ। এরপর ছিলেন আমাদের সাথে শারমিন তৃষ্ণা নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। আচ্ছা, লিখেছেন আমাদেরকে মেহেদী হাসান, আমার নানু বাসা সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, তালুকজামের আমার নানু বাসা। লিখেছেন রাদিয়া বিনতে রাফা, বরাবরের মতো যুক্ত হলাম গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। লিখেছেন আমাদেরকে সালামের মোড় থেকে, অনেকগুলো ভাই ব্রাদার মিলে শুনছি, চালিয়ে যান। হ্যাঁ, এই যে মজাটা এখন আপনারা এনজয় করছেন সবাই মিলে, এটা একটা বয়স পর্যন্ত থাকে, কিন্তু দেখা যাবে যে এই বছর আপনারা একসঙ্গে আছেন এই রমজানে, সামনের বছর ঠিক এই সময়ে এক একজন এক এক জায়গায় থাকবেন। তো ব্যাপারটা অনেক মানে কষ্ট দেয়। যেমন আমারই ছোটোবেলার যে সার্কেল ছিল, আমি নাম যদি বলি রাকিব, সিয়াম, এই তিনজন আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। সিয়াম এখন দেশে আছে, রাকিব দেশের বাইরে। তো এখন সিয়ামের সঙ্গে দেখা হয়, কিন্তু তারপরও সেই পুরোনো দিনের যে ছোট বেলায় আর কি, যখন আমরা একসঙ্গে তারাবিতে যেতাম মসজিদে, তো সেই সময়ের যে মুহূর্তগুলো এখনও মনে পড়লে খুব ভালো লাগে, কিন্তু একটা সময় পর খারাপ লাগে যে সেই আনন্দগুলো, একসঙ্গে যাওয়া আসা, এই আনন্দগুলো আর থাকে না, হারিয়ে গেল জীবন থেকে। তো যাই হোক, লিখেছেন আমাদেরকে লাবণ্য কনক স্নিগ্ধ লিখেছেন আমাদেরকে। আচ্ছা, মেহেদী হাসান লিখেছেন যে ভাইয়া রোমানাকে চেনো কিনা। হ্যাঁ, রোমানা আমার কাজিন। লিখেছেন আমার বাড়ি তালুক জামেরা, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য তালুক জামেরা থেকে। মিরাজ হাসান লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, অনেকদিন পর শুনছি, ফোন নষ্ট হয়েছে তাই মিস করছি আপনাকে। আচ্ছা, তারপরও তো যুক্ত হয়েছেন ভূতবেলা, আপনি অফলাইনে আমাদেরকে শুনতে পারেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM-এ। এরপর মেহেদী হাসান আবারও ছিলেন, লিখেছেন হিমন ঘোষ, পঞ্চগড় থেকে দেখছি, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল হিমন ঘোষ, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আশা রাখছি এখন থেকে প্রতি সপ্তাহে আপনাকে পাবো আমরা। ভাইয়া গল্পটা অনেক ভয়ের ছিল, অনেক ভয় লাগছে লিখেছিলেন আমাদেরকে মেহেদী। আমাদেরকে শরীফ হোসেন সীমান্ত লিখেছেন, যুক্ত হয়ে গেলাম ঢাকা সাভার থেকে। মোবাশির রাহি ছিলেন আমাদের সাথে V8 রোড কালীবাড়ি পাড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে শরীফ হোসেন লিখেছেন আবারও শেষ পর্যন্ত থাকবেন, অসাধারণ ভৌতিক গল্প, বেশ ভালো লাগছে লিখেছেন নয়ন সরকার। নয়ন সরকার ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যুক্ত হয়েছেন। এস এম মুন্না লিখেছেন তিন বন্ধু মিলে শুনছি, ভালো হচ্ছে, চালিয়ে যান, পুরো সময় জুড়ে শুনবো, কিন্তু আর কমেন্ট করতে পারবেন না বলে লিখেছেন মেহেদী হাসান। সালামের মোড়ে স্কুলের মাঠ থেকে শুনছি, অনেক ভালো লাগছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন উনিও। এইমাত্র চট্টগ্রাম থেকে যুক্ত হলাম, লিখেছেন লুৎফুল আনোয়ার, শুধুমাত্র ভূতবেলা শোনার জন্য। লুৎফুল আনোয়ার, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য, কারণ আমি দেখছি বেশ কিছু ভূতবেলা এপিসোড থেকে আপনি প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত হন এবং ভূতবেলা শোনেন, এই জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। মেহেদী হাসান লিখেছেন, ভাইয়া তোমার প্রোগ্রাম আমার অনেক ভালো লাগে, তাই শুধুমাত্র তোমার প্রোগ্রাম শুনি, ধন্যবাদ। আর লুৎফুল আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে শুনছেন, আমি এর আগেও আপনার কাছে অনুরোধ করেছিলাম যে আপনার জানা বা আপনার শোনা যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে চট্টগ্রাম রিলেটেড বা আপনার ওই অঞ্চলের, অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সাটাবেলা@gmail.com। এরপর আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন, আমি আসলে শুধুমাত্র নামগুলো বলে যাই। ইউনুস আলী লিখেছেন রমজান মোবারক। এমডি মেহেদী হাসান জাকির ছিলেন, রাতুল ভাইয়া দুঃখিত, আমি জাকির হাসান, আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টটা হ্যাক, ওকে ওকে, আমাদের মাঝে জাকির হাসান নামে একজন যুক্ত হতেন প্রতি সপ্তাহে পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে, উনি লিখেছেন ওনার অ্যাকাউন্টটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, যে জন্য উনি অন্য অ্যাকাউন্ট থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, খুব ভয় লাগছে। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন, ভাই সাউন্ডটা ভাইয়া কি ভয় লাগছে, সাউন্ডটাই কি, আচ্ছা কথা ঠিকভাবে লিখবেন ভাই, এখানে অনেক সমস্যা হয়ে যায় আমার। লিখেছেন গত 2 সপ্তাহ অনুষ্ঠানে যুক্ত হতে পারিনি, ব্যস্ততার কারণে আজ যুক্ত হয়ে গেলাম, ভালো আছো তোমরা। সাদাফাল মুতাসিম সামি অ্যাকাউন্ট থেকে শুনছিলেন আমাদেরকে, আবার বোন, ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে শাহেদ ইসলাম, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ সো মাচ শাহেদ। সাগর রহমান ছিলেন, অনেকদিন পর যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, অনেক অনেক ভালোবাসা রইল ভাই। রিকোয়েস্ট যারা গাইবান্ধার বাইরে থেকে আমাদেরকে দেখছেন,
আপনার অঞ্চলে যদি ঘটে যাওয়া ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। কুমিল্লা থেকে বরাবরই আমাদেরকে দেখেন সাগর রহমান ভাই, তো আপনার কাছে অনুরোধ রইল আমার পক্ষ থেকে। লিখেছেন আমাদেরকে কোরবান আলী, গল্পটা ভালো ছিল, চালিয়ে যান শেষ পর্যন্ত, সাথে আছি। শেখ শাকিল লিখেছেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন মঞ্জু ভাইয়া 2 বছর পর শুনছি বালাসীঘাট থেকে, অনেক অনেক ভালোবাসা রইল, এখন থেকে যুক্ত হবেন প্রতি সপ্তাহে বিশ্বাস রাখি। লিখেছেন আমাদেরকে মোবাশির রাহি, আমার ভাইয়া আমাদের ভয় লাগছে, শাকিল আহমেদ লিখেছেন। স্বাধীন আহমেদ লিখেছিলেন আমাদেরকে, যুক্ত হয়ে গেলাম সুখান দিঘি বাদিয়াখালী থেকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে প্রশ্ন রইল, সুখান দিঘি এই নামটা কি কারণে হলো আপনাদের অঞ্চলটির নাম? অবশ্যই যদি জেনে থাকেন আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়তে চাই না, চলে যাব আমাদের স্টুডিওতে থাকা অতিথি, আমার খুব পছন্দের একজন মানুষ, জাকির ভাই। তো জাকির ভাই, আমরা এবার কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমি ঘটনা বলবো আমার বাড়ির পাশে। তো তার আগে আপনি যে একটা নাম বলেন সুকান দিঘি নামটা কিন্তু লালমনিরহাটও আছে আর কি। আমি নিজেও গেছিলাম, আচ্ছা, আচ্ছা। বিশাল বড় একটা এরিয়া ওখানে, Okay. শ্মশান ঘাট থেকে শুরু করে একটা পাবলিক প্লেস আর কি, পিকনিক স্পট থেকে Okay. শুরু করে আর কি, বিশাল বড় একটা দিঘি। হ্যাঁ, ওই কারণে ওই দিঘিটা আর কি শুকায় না, ওই জন্য ওটার নাম রাখা হয়েছে সুকান দিঘি। তো এখন বাদিয়াখালীরটা যে কি নামে হয়েছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা। আমি ওটাতে নিজে গিয়েছিলাম, ভালো লাগছে, অনেক বড় এরিয়া, প্রায় 10-20 বিঘা এরিয়া জুড়ে পুকুরটা, এবং পাশ দিয়ে পার বাঁধানো আছে, বিভিন্ন রকমের গাছ আছে, মন্দির আছে আর কি, পিকনিক স্পটের জন্য ভালো ওখানে আর কি, অনেকে যায়। তা আমি নিজেও গেছিলাম। তা আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এটা হচ্ছে আমার বাড়ির পাশে দুটি শিমুলের গাছ ছিল। হ্যাঁ, বর্তমানে যেটা ট্রেন্ড উঠছে আর কি, এই যে কালীতলা, শিমুলতলা, দাঁড়িয়েপুরে, তো এটাও একটা কিন্তু কব্বরের উপরে ভাই গাছগুলা। এই যে লোকজন যাচ্ছে ছবি, হ্যাঁ ছবি উঠাচ্ছে, আচ্ছা। হ্যাঁ এটা কিন্তু পুরোটাই কব্বরের উপরে। হ্যাঁ, মানে ওই যে শিমুল গাছগুলো আছে আমরা দেখেছি। হ্যাঁ, অনেকে এটা জানে না, কারণ এগুলো অনেক বছরের পুরনো ঐতিহ্য ভাই। ওখানে কত কবর হয়েছে সেটার কোনো শেষ নেই ভাই। রিসেন্ট এই জন্য আমি জায়গাটি দেখেছি কেমন যেন একটু লম্বাটে, জি একটু জমির মাঝখানে প্রায় আপনার ওখানে শিমলের গাছগুলো, এগুলোর বয়স নেই। যেমন আমাদের বাইরের ওখানে আমাদের যে পারিবারিক কবরস্থানটা আছে, ওখানে কিন্তু এর আগে এক ধরতে গেলে এক বংশর লাশ আর কি কবর দেওয়া হয়েছে, ওখানে আবার দেওয়া হচ্ছে, মিশে গেছে, বুঝতে পারতেছে না। ওই ঠিক সেরকম এই আপনার দাঁড়িয়েপুরের যেটা আর কি ট্রেন্ড উঠছে, এখন অনেকে যাচ্ছে, ছবি উঠতেছে, রিলস দিচ্ছে, এইটার কথা সেম। এটা একদম ওগুলো সব কবরের উপরে গাছ। এখন ক্রমের ধারায় বিদায় মানুষ আইল কাটতে মনে করেন একদম রাস্তার মতো করে ফেলাইছে আর কি মাঝখানে। তো আমার বাড়ির পাশে দুটো শিমুলের গাছ ছিল, অনেক বড় ঐতিহ্য ভাই, বিশাল বড়। তো ওই শিমুলে যখন ফুল আসে তুলা হয় কিন্তু, ওখান থেকে তুলা ফোটে কিন্তু ভাই। তুলা করার জন্য আমরা গেছিলাম, তুলা কুড়ার জন্য আমরা গেছিলাম গ্যামজলে, কে কার চেয়ে বেশি তুলা কুড়াতে পারে। ওই তুলা ঘুরে নিয়ে এসে আবার বালিশ বা কোনো কিছু আর কি, হ্যাঁ শখের বসে আর কি যাওয়া। তখন আমি 1-2-তে পড়ি আর কি, তুলা ঘুরেতে গেছি, আসি বিকেলে। তো গাছগুলার তুলে আবার জমিতে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেকের কথা যে গাছ ট্যাগ কাটতে হবে বা গাছে কাটে দিতে হবে। তো এখন ওটা হচ্ছে সবার পারিবারিক কবরস্থান হইলেও ওখানে নিজস্ব জায়গা আছে, সবার মতামত দিয়ে আর কি পারিবারিক কবরস্থানটা। তো বলে যে কাটবে কি, কাটতে তো পারবো না, ওইটা জায়গা ভালো না, সবাই ভয় পায়। কেউ যদি পাতা সামটিতে যায় বা একাই কেউ যায় আপনার দুপুর টাইম, তারপরে যেমন শনিবার, ভরা মঙ্গলবার, এগুলো আর কি গ্রামের একটা ছাটা বলে আর কি অভিহিত করা হয়। যেমন আপনার কোনো ছেলে বা মেয়ে হয়েছে, অর্থাৎ রানিং হয়েছে 7 দিন, বা আত্রী ঘর থেকে বাইর হওয়ার পরে 1 মাস শুদ্ধ না হওয়া পর্যন্ত, হওয়ার পরও ওই পাশে যাতায়াত করা যাবে না, গেলে একটা ছাটা লাগিয়ে গেল, হয়তো বা জ্বর সর্দি, এটা শেষ নেই, তখন দেখবেন চিকিৎসা করেও হয় না। এরকম জন্যে ওটা একটা ওই ভয়ঙ্কর জায়গা, ওটা দিয়ে আর কি কেউ যাতায়াত করতে চায় না, খুবই ভয় পায়। তো সবার আবার আইস এক না, কারো চোখে দেখবেন ওখানে শুয়ে থাকতেই কেউ ডাকলো বা কীরকম হইলো, মানে কৌতূহল কাকতালীয় ভাবে মনে হয়, আবার কারো সামনে পড়েও না। যেমন আমার বাবাকে দিয়ে বলি, ওনার কোনো এগুলো ভূত পেত্তানির ভয় নেই, উনি শুধু ভয় পায় হচ্ছে কুকুরকে আপনার।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু আবার কুকুরকে কোনো ভয় পাই না। আমারও এগুলোর প্রতি ভয় নাই, কিন্তু আমি দেখি কিন্তু ভয় পাই না। মাঝে মাঝে আমি আমার সামনে দিয়ে দেখি যে আলো চলে গেল, যে ফেটে যে 7-8 রং হয়ে গেল, লাল নীল সবুজ, এগুলো অনেকে দেখি চিৎকার করে। ভয় পাইলে ওরা আরও শক্তি পেয়ে যায়। এগুলো হচ্ছে অলৌকিক একটা করে ঘটনা, মনের সাহসের উপর ডিপেন্ড করে যে কে কী রকম সাহস। অনেকে দেখবেন ভাই একটা আলো ঝিকিমিকি জোনাই পোকাকে হঠাৎ করে দেখে মনে করেন ভয় পেয়ে যায়। জোনাই পোকাকে অনেকে ভয় পেয়ে যায়, হাতে ধরলেই ভয় পেয়ে যায়, কিন্তু আমরা কিন্তু ভয় পাই না। এটা হচ্ছে সবার মন মানসিকতার উপর ডিপেন্ড করে, ভীতু টাইপের যারা আছে আর কি। তো আমরা গ্রামে থাকি, আমরা এরকম বাঁশের আড়া থেকে শুরু করে যা আছে সব কিছুতেই আমরা যেতে পারি। জি। তো সেই শিমলের গাছে কাটতে পারে না। তো কেউ যদি ট্যাকও নিয়ে আসে বৃষ্টির সময়, যে ট্যাক পরে, বৃষ্টির সময় যদি কেউ ট্যাক পরে ওই কুড়িয়ে নিয়ে আসে, সেও অসুস্থ হয়ে পড়ে। মানে বুঝি না এটার সাথে সম্পর্কটা কি, সম্পর্কর শেষ নেই। তো ভয়ে ট্যাক পরে থাকলেও কেউ নিয়ে আসে না। আচ্ছা। হ্যাঁ, ডাক্তার আবার অ্যাটাক হয় না, লোক বুঝে অ্যাটাক হয়ে যায় আর কি। দেখে যে কে দুর্বল, কে ভীতু টাইপের, এদেরকেই আবার ভরটা বেশি করে। আচ্ছা। তো এইটা হচ্ছে ঘটনা। তো নিয়ে আসে না। তো ওই গাছ দুটা অনেক কর্তৃপক্ষকে দেখানো হয়েছে যারা গাছ কাটুয়ে আর কি, তো কেউ সাহস পায় না। তো অবশেষে 4টা লোক সাহস পাইলো, আসলো, অনেক ছুরা অনেক কিছু পরে গাছে এত ফেস দেয়, তাও কাটে না, গাছ আগায় না। যে গাছ টার্গেট করে 4 ঘন্টা, সেতে 8 ঘন্টা গেলেও হয় না। হ্যাঁ, তো অনেক কষ্টের পরে গাছ দুটো কেটে ফেলা হয়, পরিষ্কার হয়। কিন্তু ওই জায়গাটাতে আবার একটা গাছ হয়েছে ওই শিমুলের, এবং ওখানে সরেয়ার গাছ আছে এখনও। ওখানে দুপুরবেলা কেউ যদি বিশ্রাম নিতে যায়, এই কীরকম একটা আর কি অলৌকিক ভাব মনে হয়, মানে ঘুম বেশি ধরে ওই জায়গাতে গেলে। এবং একটা যে কোনো সময় হ্যাঁ কাকতালীয় ডাকে যে এই অমুক কেমন আছিস বা হ্যান তেন, উঠে দেখে যে কোনো লোক নেই। তো ওখানে একটা মেশিন ঘর আছে, আমার চাচা হয় সম্পর্কে, ওখানে পানি দিয়ে ওখানে রেস্ট করতে বলছে একদিন। তো আমার দাদিরও কব্বর আছে ওখানে, আপন দাদি। তো হঠাৎ তাকে বলে যে আমাকে একটু ভাত দিবে, ভাত খাবো। হ্যাঁ, সে উঠে দেখে এখানে তো কেউ নেই, ভাত চাইলো আমার ঠিকই কি, সে ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসে। সঙ্গে কোদাল ছিল, জন্য লোহার জিনিস থাকলে এরা দূরে থাকে। লোহাকে খুব ভয় পায়। হ্যাঁ, লোহা, আগুন, জিগের ট্যাগ এগুলোকে ভয় পায়। গ্রাম অঞ্চলে যদি আপনি জিগের ট্যাগ, গোবর এবং ম্যাচ নিয়ে থাকেন সঙ্গে, আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। আমার বাড়ির সঙ্গে একটা আড়া আছে, নাম হচ্ছে বড় আড়া। এটা একটা আর কি ওই পাশাপাশি, বেশি দূর না। এই বড় আড়াটাও একদম মারাত্মক একটা ডেঞ্জারাস আড়া, যাক তাকে সয় না এটাতে। ওখানে একটা ছোট্ট একটা গাছ আছে, ছোট্ট না, ওই গাছটাতে কেউ চড়তে পারে না। মানে কি যে বুঝি না, কেউ যদি চড়ে পড়ে যাবে, ছোটই মাটি থেকে অল্প একটু 5 থেকে 7 ফিট হাইট, ওখানে চললেই পড়ে যাবে এরকম। আর ওইটার জন্য আপনি ট্যাগ কাটে নিয়ে আসেন, আপনি অসুস্থ হবে নেই। কেন কাটে নিয়ে আসলেন, ওর কথা আমি ওখানে আশ্রয় নেই, তো তুমি কেন কাটে নিয়ে আসবা? আমরা ওখানে আমাদের তোদের বাড়ি তো আমরা ক্ষতি করি না, তোরা আমাদের কেন ক্ষতি করিস? আশ্রয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। ওখানে বিভিন্ন রকমের আপনার এরকম ভয়ঙ্কর কিছু বসবাস করে, যা আপনার আবার পরিবারের বা এলাকাবাসীর জন্য ভালো, আবার খারাপ। এখানেও আবার আপনার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এগুলো জাতি খারাপও আছে, এখানে ভাগ আছে। কেউ হচ্ছে মুসি, কেউ হিন্দু, মানে এদেরও জাত বংশ ভাগ করে দিছে সৃষ্টিকর্তা আর কি। হ্যাঁ, এরা আবার যে ধর্মের, তাদেরকে সম্মান বেশি করে, অন্য ধর্মের আর করে না। তো ওই শিমলের গাছ কাটার পরে এখন আর কি শিথিল হয়েছে, এখন মোটামুটি মানুষ যাইতে পারে, যায়। এখন আগের মতো আর ওইরকম অত্যাচার বা কোনো কিছু হয় না আর কি। তবে যার আইস খারাপ, সে কখনো, গ্রাম বাংলায় বলে যে আইস আছে একটা আইস, ওখানে যাওয়া যাবে না, গেলে তুমি এটা অ্যাটাক্ট হবে, ওটা অ্যাটাক্ট হবে। তো এখনও অনেকে যায় না। যারা আর কি আইস ভালো, তারাই যায়, পাতা বা কোনো কিছু কুড়াইতে ওরা যায়। যেমন আমার দিয়ে বলি, আমি গতকালকে ওখানে আমাদের একটা জমি আছে, আমি নিজে শ্বাস ছিটিয়ে আসলাম একা একা। ও আমার কাছে কোনো ফ্যাক্ট না। এখনো একটা গাছ আছে শিমুল ফুল, ওটা একটু দূরে, ওটা কোনো ফ্যাক্ট করতে, কিন্তু মেইনলি আপনার এই যে বড় দুটাই ছিল, এইটাতেই ভেজাল ছিল, অনেকে যাইতে ভয় পাইতো। এবং যারা কালী সন্ধ্যা রাতে একটায় পেশাব করতে উঠছে, কেউ যদি বাইসেস তার চোখ ওখানে গেছে, তাহলে সে দেখছে যে ওখানে আলো নাচানাচি করতেছে, হ্যাঁ, বা বিভিন্ন রকমের বোমা, আগুন জ্বলতেছে, এরকম আর কি অদৃশ্য টাইপ আর কি দেখা যায়। হ্যাঁ, পরে
আপনার যা একজন তো কেউ ডাক দেয় ভয়তে যায় রুম থেকে যে ওঠো একটু, আমি ওই জায়গায় এরকম অমুক দেখলাম, উঠে এসে দেখবেন আবার নেই। সবার চোখে আবার পড়ে না, আমি প্রথমেই বলছি, যার তার চোখে যেটা সেটাও পড়বে না। তো এই স্টোরিটা এতটুকু পর্যন্তই ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাকির ভাইয়ের কাছ থেকে বেশ চমৎকার একটি ঘটনা শুনে এলাম, খুব বাস্তব একটি অভিজ্ঞতা। তো আমি জাকির ভাইয়ের কাছে জানতে চাই, মানে আপনি তো বললেন যে পরবর্তীতে গাছগুলো কাটা হয়েছে, হ্যাঁ, কাটতে এবং সেখানে আপনি অফলাইনে আমাকে বলেছিলেন যে সেখানে নতুন করে আরো নাকি গাছও একটা হয়েছে। ওই রকমই শিমলার গাছ জি, জি, জি। হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি কেউ মানে নতুন করে রোপণ করেছে না নাকি না, ওয়ান শিবা থেকে মানে ওই হয়েছে। শিকড় থেকে আবার জি, জি, হয়েছে? জি। ওর একটা বীজ থাকবেই, আচ্ছা, আচ্ছা। কাটছেন জি, জি। নিষ্পত্তি করতে পারবেন না। ওই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, যেমন আমাদের ওখানে হোসেনপুর তেঁতুল তোলা, আচ্ছা আচ্ছা, তেঁতুল তোলা নামটা কারণ করা হয়েছে তেঁতুলের গাছ থেকে ঐতিহ্যবাহী। তো হঠাৎ আপনার দাবারে এসে গাছটি নষ্ট হয়ে যায়, যা মানুষের মধ্যে এক কষ্ট দিয়ে যায় যে এত বছরের আমাদের ঐতিহ্যবাহী গাছটা এভাবে পড়ে যাওয়ার কথা পড়ে না, যাওয়ার কারণ কি? এত জি। বড় গাছ এত শিকড় নিষ্পন্ত গেল কিভাবে সম্ভব হইলো। তো ওটার পরিপ্রেক্ষিতে কিন্তু গাছ কেটে আবার ওখানেই গাছ লাগানো হয়েছে তেঁতুলের গাছ, কারণ ওদের সৌন্দর্যই তেঁতুলের তল নামটা ওই গাছটা থেকেই হয়েছে। জি 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 তো এটা মুছা যাবে না, জি, আমরা থাকি বা না থাকি এটা শতাব্দী পর্যন্ত থাকবে। যেমন আমরা এই গাছটা কাটতে দেখলাম, কিন্তু এর আগে যেটা ছিল জানি না এটার বয়স কত, কেউ আনুমানিক পরিকল্পনা করতে পারেনি যে এটার বয়স কত। এটা একটা সৌন্দর্য ঐতিহ্য গ্রামের জন্য এটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই আপনাকে। আমরা আপনার দ্বিতীয় ঘটনাটি শুনলাম। তো প্রিয় শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন ভূতবেলা, তো আপনাদের কাছে জানবার বিষয় এখন যে এই ঘটনাটি কেমন লাগছে এবং ভূতবেলার আজকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগছে। আমার হাতে খুব ছোট্ট একটি মেইল রয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কথাবার্তাগুলো শেষ করে সেই মেইলটিতে চলে যাব। এবং আজকে যে মেইলগুলো আসলে আমার হাতে রয়েছে, দুটি মেইল ছিল, দুটি অনেক ছোট ছোট, বলতে গেলে যদি আমি 10 মিনিটের মধ্যে দুটি শেষ করা সম্ভব। তো এখন আমি যে মেইলটিতে পড়ে শোনাবো সেটি কোনো এক জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে যাওয়া নিয়ে একটি ঘটনা রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবো। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন, ওকে, বিজয় দাস লিখেছেন, যুক্ত আছি গাইবান্ধা সদর থেকে। লিখেছেন আশরাফুল আলম ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি, খুব ভালো লাগছে। লিখেছেন শাকিল আহমেদ, লিখেছেন আমাদেরকে এতক্ষণ অফলাইনে শুনছিলেন আমাদেরকে আশরাফুল আলম। এস এ সৈকত লিখেছেন কেমন আছেন? আমি সৈকত প্রথমবার কমেন্ট করলাম। আজকে অনেক নতুন শ্রোতা আমরা পাচ্ছি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। নাজমুল হাসান লিওন লিখেছেন আমাদেরকে, ভাইয়া পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ লিওন আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে আবারও লিখেছিলেন শাকিল আহমেদ ভাইয়া, ওকে, 2 বছর পর আমাদেরকে শুনছিল মঞ্জু, লিখেছেন বালাসিঘাট থেকে। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে রামচন্দ্রপুর থেকে শেখ শাকিল আহমেদ। আমাদের সাথে ছিলেন রাহি রাতুল ভাই, আপনার বাসা তালুক জামিরা? না না না, আমার নানু বাসা তালুক জামিরা। লিখেছেন আমাদেরকে লাবিব হাসান, শেষ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে। স্বাধীন আহমেদ লিখেছিল আমাদেরকে বাদাইখালী থেকে। এরপর আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক ভয় লাগছে, লাইট অফ করে শুনছি, সাউন্ডটা বাড়িয়ে দিন, লিখেছেন মিরাজ। কিসের সাউন্ড বাড়াতে বলেছেন? আমার ভয়েস ঠিক আছে এখানে, ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও লেভেল ঠিক আছে মোটামুটি। আবু বকর সিদ্দিক লিখেছেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। ফারুকুল ইসলাম সজীব লিখেছেন ভাই, লিখেছেন আমাদেরকে এস কে মুন্না, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছি। স্বাধীন আহমেদ লিখেছেন পুকুর পাড়ে টঙে বসে আমি আর সৌরভ ভাই মিলে শুনছি, আজ ওয়েদার অনেক ভালো, অনেক ভয়ঙ্কর ঘটনা চাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক দারুণ একটা পরিবেশে বসে শুনছে আমাদেরকে স্বাধীন এবং ওর বড় ভাই সৌরভ। আমার মনে হচ্ছে এরকম একটা পরিবেশে বসে যদি আমিও ভূতবেলা শুনতে পারতাম এই মুহূর্তে, কিন্তু আমি যদি আপনাদের মতো ওই জায়গায় বসি তাহলে এখানে ভূতবেলা চালাবে কে? যাই হোক, অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি। লিখেছেন জাকির ভাইয়ের ঘটনা বেশ ভালো লাগলো, লিখেছেন নয়ন সরকার। জান্নাতুল মাওয়া লিখেছেন ওকে ফাইন। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন ঘটনাটা ভয় লেগেছে, অনেক সুন্দর ছিল। লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে তারাবি শেষে যুক্ত হলাম, খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়া। সাজ্জাদ লিখেছিলেন আমাদেরকে আমার জানা মতে ভয় পেতে হলে রাশি লাগে। আচ্ছা আচ্ছা, এটা আমিও মনে করি যে আসলে মানে যারা বেশি ভয় পায় তাদের রাশিটা অন্তত চেক করে দেখা উচিত।
কারণ আমার যে রাশি, এই রাশিতে আমি কখনো কোনো মানে ভয় পাইনি। খুব ছোটবেলায় একবার কোনো কিছুর একটা ছায়া দেখেছিলাম। এরপর থেকে আমি আর কিছুই দেখিনি। তো এই জিনিসটা খুব অদ্ভুত লাগে যে আমি ভৌতিক একটা অনুষ্ঠান সম্প্রচার করি, অথচ আমার সাথে ভৌতিক ঘটনা নেই। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, আসন নিয়ে থাকে ভূত প্রেত, তাই লিখেছেন ওমর ফারুক, শুভকামনায়। ওমর ফারুক আমাদেরকে কোথা থেকে শুনছিলেন জানাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে রমজান মোবারক। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন আমার কমেন্ট পড়তে, আচ্ছা আচ্ছা বুঝলাম না, এক কমেন্ট বারবার করা যাবে না ভাইয়া। লিখেছেন আমাদেরকে আলামিন ইসলাম, প্রথমবার লাইভ দেখছি। আবারও লিখেছেন শাকিল আহমেদ, আমাদের কি, আচ্ছা আচ্ছা বুঝিনি, ওকে। যাই হোক, অনেকেই লিখছিলেন আমাদেরকে। মুন্না ভাই লিখেছেন আজকে আড্ডা, ভুতুরে আড্ডাটা বেশি হয়, কম কথা বলবেন, ভৌতিক গল্প বেশি বলবেন। আমাদেরকে লিখেছেন মুনতাসির খন্দকার তাসিন ফুলবাড়ি থেকে। রঞ্জু ছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে আশরাফুল আলম লিখেছিলেন আবারও। গাবতলী বগুড়া থেকে আমাদেরকে শাকিল খান শুনছেন। ইন্ডিয়া 0 পয়েন্ট থেকে আমাদেরকে দেখছেন এস কে মুন্না। তারপর চট্টগ্রাম থেকে শুনছেন আমাদেরকে এস এ সৈকত। চট্টগ্রামের ভৌতিক ঘটনা আমি জানতে চাই এবং আপনি লিখে পাঠাবেন আমাকে, আমি আপনাকে অনুরোধ করলাম। তো এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন সুজন মাহমুদ। গল্পটা অনেক ভয়ের ছিল, অনেক ভয় লাগছে। তারপর দেখতে পাচ্ছি রিয়াদ লিখেছেন আমাদেরকে, ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। সেই সাথে আরও অনেকেই ছিলেন আমাদের সাথে। তো যাই হোক, এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না, দেখতে চাই আমাদের মূল ঘটনা চলে যাব আমার হাতে থাকা একটি ছোট্ট মেইলে। তার মাঝে দেখতে পাচ্ছি ফরিদ মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। তারপর লিখেছেন আমাদেরকে মাশরাফি হাসান মিরাজ, উনি লিখেছেন ওকে। তাসনিম ছিলেন আমাদের সাথে, থানাপাড়া প্রবর্তন মেস থেকে দেখছেন আমাদেরকে। রিপা ইসলাম লিখেছেন তুলসীঘাট থেকে শুনছি, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন। সাকিব লিখেছিলেন আমাদেরকে ভাইয়া কেমন আছেন, আজকে প্রোগ্রাম আশা করি ভালো হবে এবং ভালো কিছু ঘটনা উপহার দেবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই মুহূর্তে চলে যাচ্ছি আমার হাতে থাকা খুব ছোট্ট একটি মেইলে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি নাহিদ। এই ঘটনাটি ঘটেছিল আমার এক দাদার সাথে। দাদার নাম ছিল রহিম। গ্রামে একই জায়গায় বাসা হওয়ার জন্য আমি দাদাকে ভূত জিন সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম এবং বিভিন্ন ঘটনা তার থেকে জানতে চাইতাম। তো এর এক পর্যায়ে দাদা আমাকে এই ঘটনাটি বললেন। দাদা ছিলেন একজন কৃষক। তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আনুমানিক 1990 সালের দিকে, নাকাইহাটেরই কোনো একটি গ্রামে। দাদা রাতে মানুষের জমি জমা চাষ করতেন। তো ওই সময়ে গ্রামে একটি জমি ছিল, জানিয়ে গ্রামের মানুষজনের মধ্যে বিভিন্ন ধরনের ভুতুরে ঘটনা শোনা যেত বা ভৌতিক অভিজ্ঞতার কথা শোনা যেত। তো এই জায়গাটা নিয়ে আজকের এই ঘটনাটি। দাদার একদিন অনেক টাকার দরকার ছিল, কারণ তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই মুহূর্তে ডাক্তার তাকে বলেন যে তার ছেলের চিকিৎসার জন্য মোটামুটি ভালোই একটা টাকার প্রয়োজন। তাই দাদা খুব চিন্তিত হয়ে পড়লেন এবং প্রচুর টাকার দরকার, এবং সেই মুহূর্তে দাদার কাছে খুব বেশি টাকা পয়সাও ছিল না। তো সেই সময় দাদার কাছে অফার এলো যে ওই পরিত্যক্ত জমিটি চাষ করার। ওই জমির পাশে আবার একটি বড় পুকুর ছিল, যা একই মালিকের, অর্থাৎ যে জমিটির মালিক যিনি এবং ওই পুকুরটির মালিকও সেই একই ব্যক্তি। তো জমিটি নিয়ে অনেক ভৌতিক ঘটনা থাকায় কেউ সেই জমিটি চাষ করতে রাজি হয়নি। ওই জমির মালিক দাদাকে সেই মুহূর্তে 1000 টাকা দিতে চেয়েছিলেন। তাই দিনের বেলা জমিটি চাষ করতে রাজি হন আমার সেই দাদা। কিন্তু বিপত্তি ঘটে জমি চাষ করার দিন সকালে। তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি দেখতে পান তার ট্রাক্টরটির কোনো একটি সমস্যা হয়েছে এবং স্টার্ট নিচ্ছে না। এবং ওনার ভাষ্য মতে ট্রাক্টরটি আগের রাত পর্যন্ত এবং সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরদিন সকালে যখন তিনি ওই জমিটি চাষ করতে যাবেন, তখনই দেখেন সেই ট্রাক্টরটি চলছে না। তাই তিনি সারাদিন ট্রাক্টরটি ঠিক করেন এবং ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এভাবেই কিছু সময় পর তিনি যখন জমি চাষ করতে বের হন, তখন আনুমানিক রাত 10টা বাজে। রাতুল ভাই, এরপর দাদা আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। জমিতে যাবার পর আমি জমি চাষ করছিলাম প্রায় 30 মিনিট, কোনো সমস্যা শুরু হয়নি। কিন্তু তারপরে আমার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটা শুরু হয়ে যায়।
চারপাশ থেকে বিভিন্ন রকমের শব্দ শুনতে পাচ্ছি। শব্দগুলো এরকম মনে হচ্ছে অনেক ঝড় তুফান হয়ে যাচ্ছে, এর পাশাপাশি অদ্ভুত একটা মহিলার চিৎকার আমার কানে ভাসছে। এরপর উনি লিখেছেন, রাতুল ভাই আরেকটা কথা বলে রাখি, ওই জমির পাশে ছিল বিশাল পুরনো একটা আম গাছ। এরপর দাদার ভাষায় ফিরে আসি। আমি যখন জমি চাষ করতে করতে গাড়িটি ঘোরাতে থাকি, গাড়ির আলোতে হঠাৎই আমি একটা দৃশ্য দেখে চমকে ওঠে। আমার চোখে পড়ল সেই অদ্ভুত আম গাছটার দিকে। আমি দেখলাম একটি মহিলা সেই গাছের নিচে পড়ে আছে, তার সেই কাটা মাথাটি ঝুলছে সেই গাছের ডালের সাথে, এবং তার দেহটি মাটিতে পড়ে আছে, আর মাথাটার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি সেটা দেখার সাথে সাথে সেখানে এই চলন্ত গাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি নিজেকে যখন আবিষ্কার করি তখন দেখি আমি আমার নিজের রুমে। আজকের জন্য এইটুকুই রাতুল ভাই, ঘটনাটি অনেক বড়। এরপর তার সাথে এই বিষয় নিয়ে আরও ঘটনা ঘটে। এই বিষয়টি এখনই শেষ হয়নি, সময় হলে আরেকদিন লিখে পাঠাবো। ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ওকে, আমরা শুনলাম ছোট্ট একটি ঘটনা। আসলে ঘটনাটির যদি সময় পেতাম আগে পড়ে নিতে পারতাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমারও কনফিউশন ছিল। তো যাই হোক, উনি পুরো ঘটনাটি আমাকে আরেকদিন লিখে পাঠিয়ে দিতে চেয়েছেন। তো তখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো পুরো ঘটনাটি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন তাদের মতামতগুলো। আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। খুব ছোট্ট একটি ঘটনা ছিল, এবং আমি অনেক সময় দেখা যায় যে মেইলের অভাব থাকে না আমাদের হাতে, যে অসংখ্য মেইল থাকে, আমি মানে কনফিউজ হয়ে যাই যে কোন মেইলটি আগে পড়বো কোনটি পড়বো না। তো কিছু কিছু সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে এখন মেইলই আসছে না। এই ছোট্ট দুটি মেইল এসেছে শুধুমাত্র এই সপ্তাহে। তো এটার আরেকটা কারণ হতে পারে, আমি নিজে রিয়েলাইজ করেছি যে যেহেতু রমজান মাস, অনেকেই শরীর ক্লান্ত থাকে, যে জন্য হয়তো ঘটনা বাড়তে পারছেন না। তো এটা একটা কারণ হতে পারে। যাই হোক, আপনারা আসল কারণটি জানাবেন। যেমন আমি আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। যেহেতু রমজানের দ্বিতীয় এপিসোড এটা আমাদের, এবং ঈদের পর যেটি আমাদের প্রথম এপিসোড হতে চলেছে, সম্ভবত ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে আমাদের ভোরবেলা, যাই হোক, এরকম তৃতীয় অথবা চতুর্থ দিনে ভোরবেলা পড়বে। তো সেই এপিসোডটি নিয়ে কার কীরকম চিন্তাভাবনা, বা আপনাদের মধ্যে থেকে কোনো লিসেনার যদি আমাদের স্পেশাল সেই ঈদের পরের এপিসোডটিতে আসতে চান, অথবা আপনারা যদি চান শুধুমাত্র ইমেল এপিসোড হবে, সেটিও আমাদেরকে মতামতের মাধ্যমে জানাতে পারেন ফেসবুকে। তো আমি আপনাদের কথা মোতাবেক সেই অনুষ্ঠানটি সাজাতে চাই, এবং আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়েই সেই অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাই। লিখেছেন আমাদেরকে মতলুবুর রহমান সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খানকা শরীফ থেকে শুনছি। এনামুল লিখেছেন, রাতুল ভাইয়া, আচ্ছা, লিখেছেন আমাদেরকে আলামিন, প্রথমবার লাইভ দেখছি গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাসনিম লিখেছেন, ভয় লাগলো না তেমন। লিখেছেন আমাদেরকে এলকে লিবন মিয়া, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। রেদওয়ান ছিলেন আমাদের সাথে, অনেক সুন্দর হচ্ছে ভাই। রাতুল ভাই খুব ভালো লাগছে, চালিয়ে যান। সুজন লিখেছেন আমাদেরকে। মোহাম্মদ আবু সাইদ লিখেছেন, ইমেলটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। শাহাদাত হোসেন জিম লিখেছেন, ভাইয়া আমি 3 মাইল থেকে শুনছি, ধন্যবাদ। ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল রাতুল ভাই। নয়ন সরকার ভাই লিখেছেন আমাদেরকে, লিখেছেন, আচ্ছা, আমি ঢাকা কুমিল্লা থেকে যুক্ত হয়েছি, অনেকদিন পর ভোরবেলা লাইভ দেখছি। আমার কাছে যখন বাটন ফোন ছিল তখন কতই না শুনতাম ভোরবেলা, অনেক মিস করছি এখন। ফরিদ মিয়া লিখেছেন, আচ্ছা, আসলে এখন তো মিস করার প্রশ্নই ওঠে না। আপনি চাইলে আমাদেরকে শুনতে পারেন ফেসবুক লাইভে, এখন তো আর কেউ আপনাকে বাধা দিচ্ছে না। লিখেছেন আমাদেরকে সৈকত, উনি ওনার বাসা গাইবান্ধায়, কিন্তু এখন কর্মসূত্রে চট্টগ্রামে আছেন। আচ্ছা, মুন্না লিখেছেন, ভাইয়া আপনি খুব সুন্দরভাবে গোছালোভাবে কথা বলতে পারেন, অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে প্রথমবার লাইভ দেখছি, আলামিন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, একই মন্তব্য বারবার হয়তো বা দেখা হয়ে যাচ্ছে। পাপু শেখ ভাই লিখেছেন আমাদেরকে, স্পেশাল এপিসোড হোক কোনো হন্টেড কোনো প্লেস থেকে, দারুণ একটা আইডিয়া দিয়েছেন। করা যায়, আমরা
জায়গা খুঁজতে হবে। এই জন্য কিছু ভৌতিক হন্টেড কিছু প্লেসের নাম আপনারা আমাদেরকে কিন্তু সাজেস্ট করতে পারেন। লিখেছেন আমাদেরকে রিপা, অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর কথা বাড়াবো না। তো এই পর্যায়ে আমি চলে যাব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জাকির ভাইয়ের কাছে। তো জাকির ভাইয়ের কাছে আরেকটি ঘটনা শুনবো। জাকির ভাই, এবারে আমরা কোন ঘটনাটি শুনবো? হবে না, তো আমি ছোটভাবেই বলবো। আমারও যাতে শেয়ার করা হয়, ইমেইল যারা পাঠায় তাদেরটাও যেন শেয়ার করা হয়। হ্যাঁ। তো আপনি তো বালাসীঘাটের নাম শুনেছেন। তো বালাসীর আগে একটা জায়গার নাম মৎস্যজীবী যেটাকে বলে, আচ্ছা। প্লাস হঠাৎ পাড়া। তো এই জায়গাতেও একটা জায়গা আছে, অর্থাৎ রসুলপুর যে বাঁধটা হয়েছে এখন, এই বাঁধের আগে ওই জায়গাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কেন জানি না আমি। আমার এক বন্ধুর ছোট বোনও মারা যায় 2017 সালে কাঁকড়া গাড়ির তলে পড়ে। ওই জায়গাটাতে শুনলাম যে যখন গাড়ি যায় তখন বলে আর কি চোখে দেখে না, জোরে ছাড়লে সামনে কি আছে বা না আছে দেখে না। তো হুট করে যে পরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন বুঝতে পারে যে আসলে লোক পড়ে, কিন্তু প্রথমে বুঝতে পারে না যে এখানে লোক আছে কিনা। ঝাপসা দেখে বলে ওই জায়গাটাতে গেলে। আর ড্রাইভারকে জিজ্ঞাসা যখন করা হয়, ওই জায়গাটায় এক সময় প্রচুর ভয়ানক ছিল। এখনো অবশ্য এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বিট টিট দেওয়াতে এবং মানুষের ভয়ভীতির কারণে গাড়ি অনেক স্লোলি যায়। আমি নিজেও ওই জায়গাটাতে গেলে খুব সতর্কভাবে যাই, যে যেহেতু এখানে গেলে আর কি চোখে দেখা যায় না, তাহলে তো বি কেয়ারফুল, সাবধানে যাইতে হবে। হ্যাঁ, এখন ওখানে আবার মাটি ফেলে বারটা উঁচে করছে, বিডের মতো করে দিচ্ছে, ওখানে গেলে সবাই স্লো হয়। তবু কিছু কিছু গাড়ির অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয় ওই জায়গাটাতে। কিছু কিছু জায়গা আছে তার মধ্যে ওই জায়গাটা বেশি অ্যাক্সিডেন্টের মধ্যে এক্সপার্ট। তারপরে আপনার হচ্ছে আমার যে হাই স্কুল কঞ্চিপাড়া MAU একাডেমির সামনের মোড়টাতে, আমি তখন ক্লাস 9-19 ঘটনা, ওখানেই এমনভাবে অ্যাক্সিডেন্ট হলে কাঁকড়া গাড়ি, তখন ট্রেন্ড হচ্ছিল যে কাঁকড়া ব্রান করে দেওয়া হোক, কাঁকড়া চাই না, নিষিদ্ধ চাই, মানে কাঁকড়া দিয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আবার কাঁকড়া ছাড়াও কোনো আবার ভারী বর্তন কাজগুলো হয় না। তো রাস্তা পারাপার হবে, ওইটা যে একটা মোড়, মানে গাড়ি দেখতেই সে স্পিড কমাইতে হবে, মানে নাই। অসাবধানতার কারণে কয়েকটা তাজা প্রাণ চলে গেল চোখের সামনে দেখা। এগুলো আসলে খুবই কষ্ট এবং খারাপ লাগে। অসাবধানতার কারণে অন্য একজনের প্রাণ নিয়ে চলে যাওয়া, এটা খুবই খারাপ। এবং ওই জায়গাটাতেও অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি জানি না কেন এগুলো হয়, এত জায়গা থাকতে ওই 2 জায়গাতেই যায় হয়। তারপরে আপনার এই মদনের পাড়ায় 2টা বিট দেওয়ায় হঠাৎ আপনার হাইওয়ে ধরতে গেলে, ওটা রানিং রোড শহর থেকে, ওখানে হঠাৎ বিট দেওয়ার কারণে কেউ বোঝে না, সবাই রানিংয়ে থাকে। গাড়ি তো অনেকে পাইলে 60, 40, 70 এরকম থাকে, জোরে যায়। যখন বিট দেখে হঠাৎ করে আপনার আগ ব্রেক পাওয়ার ব্রেক ধরাতে সেলকিয়ে একদম চটকে পড়ে যায়। ওখানে প্রথম দিনের ভিডিওতে আপনার 4 থেকে 5টা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকগুলো প্রাণ এইরকমভাবেই ঝরে পড়ে যায়, খারাপ বিট হয়ে যায়। তখন ওই বিট 2টা তুলে দেওয়া হয়, তুলে দেওয়ার পরেও অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যায়। এখনও বিটগুলো আছে কিন্তু একদম সমান্তরালভাবে করে দেওয়া আছে। তো আমি আশা করব এগুলো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যারা গাড়ি চালায় খুব সাবধানে চালাতে হবে। অসাবধানতার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। বিট কোথায় আছে, কীভাবে আছে আমরা জানা সত্ত্বেও ব্রেক করি না, জোরে যাই। তো বিট তো দেওয়া হয় একটা সচেতনতার জন্য, যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। তো এগুলো আর কি মেনে চলা উচিত। আর কিছু কিছু জায়গা আছে কাকতালীয়, মানে ওখানে যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে এটা। তো আমার স্টোরি এতটুকুই, সতর্ক করা যে যারা গাড়ি বা কোনো কিছু ড্রাইভ করেন, হ্যাঁ এরকম খবর শুনলে বা জানলে যে এই জায়গাটা এরকম, আমি ট্রাই করব ওই জায়গাতে একটু স্লোলি যাওয়ার জন্যই। এটাই আমার আশা, প্রত্যাশা। তো জানি না আমার স্টোরিগুলো কেমন লাগলো। আমি যা বললাম আমার লাইফ থেকেই এবং রিয়েলিটি থেকেই তুলে ধরলাম যেগুলো স্টোরি। এবং আপনারা চাইলে যে ঘটনাটি ফার্স্ট টাইমে বললাম যে শিশুটি মারা গেছে, আপনারা যদি এই ঈদ আসতেছে বালাসীঘাটে যান, ওখান থেকে রেল গেট, হ্যাঁ বালাসীঘাট থেকে রেল গেটের সোজা আপনার দক্ষিণ দিকে এগিয়ে যাবেন। দক্ষিণ দিকে এগিয়ে গেলেই ওই স্পটটা দেখতে পারবেন কোথায় এই ঘটনাটি ঘটলো, মারা গেল, তাহলে বুঝতে পারবেন আপনারা। ওকে, ধন্যবাদ। আমরা আসলে জাকির ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনা শুনলাম, বাস্তব অভিজ্ঞতা, এবং উনি আমাদেরকে আজকে শেয়ার করলেন। তো ধন্যবাদ।
আমাদেরকে এত চমৎকার চমৎকার কিছু ঘটনা শোনানোর জন্য। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের কথাবার্তাগুলো শুনবো এবং তারপরে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরেকজন অতিথি, আমরা তার কাছে চলে যাবো এবং তারপর যদি সুযোগ হয় আবারও জাকির ভাইয়ের কাছে আমরা ফিরে আসবো। লিখেছেন আমাদেরকে রাফিয়া তাসনিম, ভয়ঙ্কর ঘটনা দেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। লিখেছেন আমাদেরকে নামাজ থেকে এসে লাইভ দেখছি। শিহাব হাসান সাগর লিখেছেন ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে এনামুল, এমডি এনামুল ভাই। সাদত হোসেন জিম লিখেছেন, উনিও ভয়ানক ঘটনা শুনতে চেয়েছেন। লিখেছেন আমাদেরকে এলকে লিমন মিয়া লিখেছেন, এস এম মুন্না, আপনার কণ্ঠে ইমেল শুনতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ইমেল শুনতে ভালো লাগে বলতে দেখা যায় যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠান তাদের কাজটা কিন্তু মুখ্য। আমি শুধুমাত্র তাদের কথাবার্তাগুলো আপনাদেরকে পড়ে শোনাই, তো এখানে আমার কোনো ক্রেডিট নেই। তো থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে অপি সাগর, সবাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আরেকজন অতিথি, তার কাছে। সপ্তাহ ঘুরে যুক্ত হলাম পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে এমডি মেহেদী হাসান জাকির লিখেছেন। আবারও লিখেছেন আমাদেরকে সুন্দর হচ্ছে ভাইয়া, চালিয়ে যান, সাথে আছি। রিয়াদ লিখেছেন আমাদেরকে ভয় লাগছে না ভাইয়া। থ্যাংক ইউ আপনাদের মতামতের জন্য। তো যারা যারা যুক্ত আছেন যুক্ত হতে থাকুন, আমি এই মুহূর্তে খুব বেশি কথা বলবো না। লিখেছেন আচ্ছা একজন লিখেছেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম বলা যাবে কিনা। আমার নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, আর জে রাতুল। তো সেখানে খুব ছোট ছোট কিছু ইমেল আকারে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। লিখেছেন আমাদেরকে এমডি মেহেদী হাসান জাকির, উনি লিখেছেন আবারও সেই একই কথা। লিখেছেন আমাদেরকে আব্দুর রহমান, উনি সাথে আছেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার ভাই, আবারও আহনাফ তানভীর শিশির ছিলেন, নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো যাই হোক, এ পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি হাফেজ নাইম ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে ধন্যবাদ বরাবরই মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে নাইম ভাই, আমরা এবারে আপনার থেকে কোন ঘটনা শুনবো? যেহেতু সময় খুব বেশি নেই, আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আমরা আজকে একটা ঘটনা শুনবো। আমি 1.5 বছর আগে হবে এরকম, মাদ্রাসায় পাশাপাশি মসজিদে জব করি। তো আমি মসজিদে খাওয়া দাওয়া করে মসজিদেই থাকা লাগে। আচ্ছা, মসজিদ থেকে আমার বাসা অনেক দূরে, এই কারণে মসজিদ থাকা লাগে। তো আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এসে মসজিদে শুয়ে বসি। আমার কোনো কাজ নেই, কী করি, ফোন চাপছিলাম, হঠাৎ শুয়ে আছি। শুয়ে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। পরে হঠাৎ করে একবার চোখ খুলে দেখি যে 12টা বাজে। দেখলাম যে মসজিদ ছাদের উপর কি যেন শব্দ করতেছে। যে এত রাত্রে উপরে কে শব্দ করতেছে, একটু যাই। তো আমি সাহস করে ফোনের ফ্ল্যাশটা জ্বালায় গেলাম উপরে গেলাম, যা দেখি যে কোনো কিছুই নাই। পরে আমি বললাম যে কে এখানে, কে আসছেন? পরে দেখি যে কোনো সারা শব্দ করতেছে না। পরে যখন আমি আবার নিচে আসতে লাগলাম, যখন একটা সিঁড়ি নামছি, আবার দেখি যে আবার শব্দ হচ্ছে পেছনে। পরে আবার ঘুরলাম, দেখলে কে, তো কোনো সারা শব্দ করতেছে না। তখন আমি একটু ভয় পেলাম যে উপরে এত রাত্রে কে, অথবা চোর ডাকাত হতে পারে এমন কিছু। পরে আমি ভয় পেয়ে পাশে হচ্ছে আমার এক আন্টির বাসা ছিল, ওনাকে ডাক দিলাম, দেখেন তো মসজিদ ছাদের উপর কি জানো। তো উনি আসে সবকিছু দেখলো, ওনার ছেলে ছিল, উনি এসে সবকিছু দেখলো। এরপর দেখে যে কিছুই নাই। পরে আমার একটু ভয় লাগলো যে এত রাত্রে কে এখানে। পরে আন্টিকে বললাম যে আন্টি, আপনার ছেলে আজকে আমাদের এখানে থাক, সকালে উঠে যাবে, এখন একাই থাকতে পারবো না। বললো যে হ্যাঁ ঠিক আছে। পরে ওনার ছেলে আমার সঙ্গে থাকলো। পরে দুইজনে গল্প করতে করতে ঘুমালাম। হঠাৎ করে উঠে দেখি যে আমার পাশে নেই। পরে করলাম আর নাম ধরে ডাক দিলাম, দেখি যে ও কোনো সারা শব্দ দিচ্ছে না।
হুম হুম যে যে মসজিদের গেটও বন্ধ, সে বাইরেও যায় নাই, তাহলে গেল কই? হুম পরে দেখি যে হচ্ছে উপরে আবার শব্দ হচ্ছে, হুম না, এবার তো যাওয়া যাবে না। আবার ওকে নিচতলায় আমি খুঁজতে খুঁজতে আমি নিজেই আরো ভয়, যে আমি ওকে ডাক দিলাম, ও আমাকে না বলে কোথায় চলে গেল। পরে উপরে আবার শব্দ করতেছে, পরে উপরে চলে গেলাম। পরে উপরে যাওয়ার পর দেখি যে হচ্ছে ওই উপরে যে খাটলিগুলো রাখা ছিল ও সেখানে বসে আছে। বললাম যে তুমি এখানে বসে আছো কেন? সে ওই খাটলির উপর বসে ওর যে নিজস্ব বাড়ি ছিল সে বাড়ির দিকে ও দেখতেছে। আমি পেছন থেকে বললাম যে তুমি এখানে বসে আছো কেন? এত রাত্রে এখানে থাকা যাবে না, চলো। হুম তো ও কোনো সারা শব্দ দিল না আমার। পরে যখন জোরে বললাম যে এই, এখানে বসে আছো কেন? হ্যাঁ পরে ও হঠাৎ করে বলতেছে আমি এখানে এখানে কেন? এভাবে আচ্ছা। বলে ও ওখান থেকে মানে খাটলি ছিল, খাটলি থেকে নামে আসলো। আচ্ছা যে ও আমাকে বলতেছে আমি এখানে কেন? আমি বললাম যে তুমি পাগল, তুমি এখানে আসে আমাকে প্রশ্ন করতে যে তুমি এখানে কেন? হুম হুম। পরে মানে ও নিজে থেকে নিজে গেছে থেকে- এবং হ্যাঁ আপনি যখন খুঁজছিলেন ওকে হ্যাঁ ওকে ওখানে আবিষ্কার করেন। এখন যখন ওর সাথে কথা হচ্ছে এবং ওর জ্ঞান ফেরে তখন ও বলতেছে আমি এখানে কেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে পরে ওকে বললাম যে তুমি তো এখানে আসছো, আমি তো এখানে তোমাকে নিয়ে আসি নাই। হুম হুম কেন আমি এখানে আসলাম, আমি তো শুয়েছিলাম, আমি এখানে কেন? পরে বললাম যে যাই হোক এখন চলো। পরে ওকে নিয়ে নিচে আসলাম। আসিয়ে ও হচ্ছে আমার সঙ্গে আবার শুলো। আচ্ছা পরে আমি করলাম যে হচ্ছে আমি তো কিছু শুলে জানি, হুম হুম তারপরে ফুক দিয়ে শরীরে ফুক দিয়ে শুয়ে যাই, কিছু হবে না। হুম পরে আমি আমার শরীর ফুক দিলাম, আমার শরীর যখন ফুক দিছি দেওয়ার পরে আমাকে 10 মিনিট পরে বলছে যে হাবিজ সাহেব আমার কেন জানি পেটটা ব্যথা করতেছে। আমি যে এত রাতে কী হলো, পেট ব্যথা করতেছে কেন? তো ও করলো যে আমি একটু বাইরে যাবো। আমি যে ঠিক আছে চাবিটা নাও, বাইরে যাও। পরে ও চাবিটা নিয়ে বাইরে যায়, কী যে করলো, পরে দেখি যে আসে না, 10 মিনিট হয়ে গেল আসতেছে না, কই গেল? পরে আমি একটু নিজে থেকে বাড়ালাম যে দেখি কই। আচ্ছা পরে দেখি যে হচ্ছে ও ওয়াশরুমে নাই, ওকে ওয়াশরুমে চাবি দিয়েছিলাম, ও ওয়াশরুমে নাই। পরে দেখি যে সাইডে যেন একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে হচ্ছে ও Okay. যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমি এত রাত্রে কই যায়? পরে ওকে ডাক দিলাম, "এই তুমি কই যাও?" পরে জোরে ডাক দেওয়ার পর ও শুনলো, কয় যে না আমি কোথাও যাবো না, আমি বাসায় যাবো। বললাম যে আমি একা একাই থাকতেছি, হুম ভয় লাগতেছে, থাকো তুমি বাসায়, এখানে থাকো, আমার কাছে থাকো, সকালবেলা যায়। কয় না আমি ওখানে যাবো না, ওকে কয় ওখানে গেলে আমাকে মারে ফেলবে। আমি যে তোমাকে কে মেরে ফেলবো, তো কেউ নাই আমি ছাড়া, আর আমি কেন তোমাকে মারি ফেলবো? কয় না না তুমি ছাড়া অনেক অনেক আছে, ওখানে আমি যাব না। পরে আমি বললাম যে আমি এখানে একা একা কই যাবো? পরে আবার আন্টিকে ডাক দিলাম যে আন্টি ওদের থাকে না। পরে হচ্ছে আন্টি আবার ওকে জিজ্ঞেস করলো যে তুমি থাকো না কেন, হুম এর আগে তো 2-1 দিন ছিল, এখন থাকো। ও বললো যে আমি কখন মানা করলাম, আমি তো থাকতে চাইলাম। পরে আন্টি আবার বললো যে ও তো থাকতে চাই, তুমি কি নিয়ে এসো? হুম হুম বললাম যে না তো, ওই এখনই বললো যে হচ্ছে আমি ওখানে থাকবো না, আমাকে মেরে ফেলবে। পরে ও আবার আচ্ছা। আসে আমার এখানে শুনলো। হুম হুম হুম। পরে শোয়ার পর গভীর রাত্রে যখন দেখি যে 3:55 দেখি যে ও আবার উঠে যে কার সঙ্গে যে কথা বলতেছে। আমি বললাম যে "এ তুমি কার সঙ্গে কথা বলো?" তো ও কোনো কথা বলে না আমার সঙ্গে। পরে বললাম যে হয়তো বা ওই জায়গা ফোনে কথা বলতেছে, ও এক কোনায় বসে মিনমিন মিনমিন করতেছে। পরে আমি পর্দার এই পাশে আসলাম যে ও কথা বলুক, আমি শুয়ে যাই। আমি শুয়ে গেছি, হঠাৎ করে দেখি যে ও আমার এসে গলা টিপে ধরছে। আমি জোরে জোরে চিৎকার করলাম যে আচ্ছা। তুমি আমার গলা টিপে ধরছো কেন, ছেড়ে দাও ছেড়ে দাও। পরে ও তাও ছেড়ে দিচ্ছে না। ওকে পরে আমি আয়দাল কুস্তি করে যখন ফুক দিছি, পরে দেখি যে ওই আপনি পড়ে গেল ওখানে। পরে ও যখন ঠিক হলো, আমি বললাম যে তুমি আমাকে মারতে চাইলে কেন, কী জন্যে? তো বলতেছে যে হচ্ছে না আমি আপনি তোমাকে মারতে যাবো কেন, আপনার একজন হাবের সাহেব মানুষ, আপনার গায়ে কেন আমি হাত তুলবো? তো ও বললো যে আমি তো হাত তুলি নাই। হুম আর আমি একটু ভয় পেলাম যে তুমি আমার সঙ্গে কী হচ্ছে এগুলো। পরে আমি ওকে বললাম
যে একটু পানি নিয়ে আসো। পরে ও একটা গ্লাস করে পানি নিয়ে আসলো, নিয়ে এসে আমি কিছু সুরা পরে ওদের বিছনাটা একটু ইয়ে করে দিলাম, জি। ছিটা দিলাম পানিটা। হুম, হুম, পরে দেওয়ার পর শুয়েছি, শোয়ার পর আবার আমার বলতেছে যে আমার পেটটা একদিন ব্যথা করতেছে। আচ্ছা। পরে আমি বললাম যে তুমি এখানে থাকো, তোমার মাকে ডাকি নিয়ে আসতেছি। পরে ওই আন্টিকে ডাকি নিয়ে আসলাম যে আপনার ছেলের পেট ব্যথা করতেছে নাকি। পরে বললো যে কী হয়েছে তোমার? আন্টি বললো যে কী হয়েছে? বললো মা আমার পেটটা কেন জানি ব্যথা করতেছে। বললো যে রাতে কোনো কিছু খাইছো ভাজা পড়া জিনিস, তেল জাতীয় জিনিস? বলে, না তেমন কিছু খাইনি। পরে বললো যে আজকে তাহলে এখানে থাকো না, আজকে বাসায় চলো, হুজুর এখানে থাক, নাহলে হুজুর আমাদের বাসায় যাক। পরে কথা বলা বল যে ঠিক আছে আপনাদের বাসায় যাব। পরে ওই আমার ওই আন্টির বাসায় গেলাম, যা ওখানে থাকলাম। তারপর পরদিন সকালে ও তা বলতেছে যে আমার পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে। পরে এক সময় এরকম দুপুরের সময় এরকম মানে বিকালের আগে আগে ওই সময় ও হচ্ছে ওর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। পরে ডাক্তার নিয়েছিল, ডাক্তার বলে যে হচ্ছে এটা কি যেন একটা রোগ আছে। পরে ওকে রংপুর নিয়ে যাওয়া হলো। রংপুর নিয়ে যাওয়ার পর দেখে যে ওর শরীরে কিছুই হয়নি, ওখানে ভালো। হাসপাতালে, রংপুর হাসপাতালে ভালো। পর যখন আবার বাসায় নিয়ে এসছে তখন আবার এই আগের মতো নাক দিয়ে রক্ত পড়তেছে। পরে আমি বললাম যে একটু কবিরাজের কাছে দেখি একটু কি করা যায়। পরে ওর মা হচ্ছে কবিরাজকে ডাকি নিয়ে আসলো। ডাকি নিয়ে আসার পর কবিরাজ পাতা তুললো যে হচ্ছে তুই কেন ওকে ধরেছিস? বললো যে আমি ওকে ধরি নাই, ও আমার রেজেক নষ্ট করেছে। আমি একজনকে খেতে চাইছিলাম, ও আসি বাধা দিছে। পরে পাতা এভাবে বললো যে কাক তুমি খেতে চাইছিলে? পরে বললো যে আমি হাফেজ সাহেব খেতে চাইছিলাম। পরে ফকিরে বললো যে হচ্ছে হাফেজ সাহেব আপনার কী ক্ষতি করছে? কয়ে ও যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে ওইটা আমি সহ্য করতে পারি না, ওই কারণে। পরে ফকির কি যেন ফুক দিয়ে বললো যে ওকে যদি না ছেড়ে দেস তাহলে হচ্ছে মানে বান্ডান মারলো যে তুই তোর দেবতার মাথা খাস, এভাবে কিছু বান্ডান মারলো আর কি। মারার পর ও হচ্ছে বললো যে ঠিক আছে আমি ছেড়ে দেব, তবে আমাকে হচ্ছে 3 ঘাটের মোড়ে 2 লিটার দুধ কলা দিয়ে আসতে হবে। ফকির বললো যে না, আমরা তো মুসলিম, আমরা কেন ওগুলো কাজ করতে যাব? তো ও বললো যে ঠিক আছে তাহলে মসজিদে 5টা গামছা আর হচ্ছে আমরা পায়েস বা অথবা ক্ষীর বলি যেটাকে সেটা দিতে বলল। তো ওটা দেওয়ার পরে মোটামুটি ওই ছেলেটা সুস্থ, এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি। থ্যাংক ইউ সো মাচ। আমরা নাইম ভাইয়ের কাছ থেকে খুব ছোট্ট একটি ঘটনা শুনলাম। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবারও নাইম ভাইয়ের কাছে ফিরবো কিছুক্ষণের মধ্যে। তো এই পর্যায়ে আপনারা যারা আমাদের সাথে আছেন এবং দেখছিলেন ভূতবেলা, আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছি এমডি জাকির ভাই আমাদের সাথে ছিলেন, উনি লিখেছেন আবারও। আচ্ছা, ফিরোজ লিখেছিলেন, উনি লিখেছেন যে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো নাকি পিচ্ছিরাও ভয় পাবে না, এমন মন্তব্য করেছেন আমাদেরকে কিছুক্ষণ আগে। তো যাই হোক, আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু একটা পিচ্ছি মানুষের কাছে ভয় লাগবে না, এটা আপনি কিভাবে বলতে পারলেন? জানাবেন আপনার পরবর্তী মন্তব্য। নাজমুল হক লিখেছেন যে ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। জিম লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া আচ্ছা আচ্ছা, ওকে, বাগমারা থেকে শুনছি, অনেক ভালো লাগছে। এটা কোন জায়গায়, কোন জেলায় অবশ্যই জানাবেন আমাদেরকে। সৈকত লিখেছেন যে ভালো লাগছে। ফরিদ মিয়া লিখেছেন যে ভাইয়া আচ্ছা আচ্ছা। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন আমাদেরকে। জাকির ভাই আবারও লিখেছেন। লিখন সরকার লিখেছেন হাসপাতাল বালো থেকে আমাদের সাথে। হাসানুর রহমান নিলয় ছিলেন। ওমর ফারুক লিখেছেন রামচন্দ্রপুর ডিপ বাজার থেকে, শেষ পর্যন্ত সাথে থাকবেন বলে জানিয়েছেন। আমাদেরকে অনেক ভয় লাগছে লিখেছেন হাসানুর আহমেদ। নয়ন সরকার ভাই, নাইম ভাই ওটা কি ছিল? নাইম ভাইয়ের কাছ থেকে জানতে চেয়েছেন নয়ন সরকার ভাই। আসলে এই ব্যাপারগুলো অমীমাংসিতই থেকে যায়, এগুলোর
আচ্ছা, বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আর কিছুক্ষণ পর আমাদের ইফতারের সময় হবে। সবাইকে ইফতারের দাওয়াত রইল। বরকত ভাই অনেক, অনেক ধন্যবাদ। এই শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আর আপনার দাওয়াত গ্রহণ করলাম। আব্দুল কাদের লিখেছেন নিয়মিত অনুষ্ঠানের সাথে আছি। এমডি মেহেদী হাসান জাকির আবার লিখেছেন, হাই ভাইয়া, আপনার লাইভ করতে পারেন। আচ্ছা, আচ্ছা। ওকে, না আপাতত নতুনভাবে যাত্রা শুরু করেছি, আপনারা সাপোর্ট করতে পারেন। আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। সাদিদ আহমেদ সৌরভ লিখেছেন, ভাইয়া আমাদের এখানে ভূত এফএম নিয়ে আসেন, পরিবেশটা অনেক ভয়ানক। দুপাশে পুকুর, মাঝখানে একটা টং, পাশে একটা শিমুল গাছ এবং বাঁশঝাড় রয়েছে, অনেক ভালো লাগছে এই পরিবেশে। সত্যি অনেক চমৎকার একটা পরিবেশ। সাদিদ আহমেদ সৌরভ লিখেছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ সৌরভ ভাই। সাজিদ বিন হজরত আলী লিখেছেন আমাদেরকে, সাইদ বিন হজরত আলী, খুব ভয় লাগছে ভাই, আর একটু ভয়ঙ্কর হলে ভালো হয়। আসলে এগুলো তো ফোর্স করে তো কোনো কিছু সম্ভব নয়, কারণ আপনার সঙ্গে ঘটে যাওয়া যদি একটি ঘটনা আমার সাথে এসে শেয়ার করেন, আমি যদি বলি যে ভাই আপনার সাথে ঘটনাটি এমন কেন হলো, আর একটু ভয়ানক হলে পারতো, তখন আপনার কেমন লাগতো বলেন? তো এই ব্যাপারগুলো আসলে ওভাবে হয় না, আপনি সবসময় যে একরকম হবে তা না। ঠিক আছে, লিখেছেন অনেক ভয়ঙ্কর গল্প, লিখেছেন সুজন মাহমুদ, অনেক ভয় লাগছে। সাইদ বিন হজরত আলী লিখেছেন, আচ্ছা, থ্যাংক ইউ, ঢাকা থেকে শুনছেন আমাদেরকে। অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে শুনতে পারেন আমাদের ইউটিউবে। লিখেছেন আমাদেরকে আহাদ, অনেক ভালো লাগছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদেরকে রিপা ইসলাম আমাদেরকে লিখেছেন, মোহাম্মদ মঞ্জু, সেই ভাই, মসজিদে অনেক জিন থাকে আমি বিশ্বাস করি। তো এই পর্যায়ে আমরা হোসেনপুর থেকে আমাদের লিখেছেন আহাদ, আমাদেরকে নয়ন সরকার লিখেছেন, প্রোগ্রাম ভালো হচ্ছে রাতুল ভাই, থ্যাংক ইউ। পাপ্পু শেখ লিখেছেন আমাদেরকে, হন্টেড প্লেসে স্পেশাল এপিসোড। আচ্ছা, আচ্ছা, কি সম্ভব রাতুল ভাই? আসলে আমরা যদি হন্টেড প্লেসগুলোতে যাই সেক্ষেত্রে একটা বিষয়, যেমন আমাদের যে ইকুইপমেন্টগুলো, এগুলো নিয়ে যাওয়া একটা ঝামেলা। তবে আমরা চাইলে করতে পারি, আমাদের ইকুইপমেন্টের অভাব নেই, মানে সব কিছু পর্যাপ্ত আছে। তো এটা আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে, এবং আমার ইচ্ছা ছিল যে এরকম একটা ভৌতিক প্লেসে গিয়ে প্রোগ্রাম করার। রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে তখন সেটা সম্প্রচার করা সম্ভব হবে, এবং হ্যাঁ, সম্ভব। আমি কথা বলে দেখি। লিখেছেন আমাদেরকে মাহমুদা আক্তার, লিখেছিলেন আমাদেরকে তানিশা তানহা, যারা ঘটনা বলবে আগে। আচ্ছা, আচ্ছা, রাইট। আচ্ছা, আচ্ছা, লিখেছেন আমাদেরকে পাপ্পু শেখ, ভৌতিক ঘটনাগুলো যার সাথে ঘটে সেই বোঝে তার ভয়াবহতা। রাইট। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, আমাদের হাতে যেহেতু সময় খুব কম আছে, তো আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি জাকির ভাইয়ের কাছে আবারও। তো জাকির ভাই, এবারের স্টোরিটা বলবো আমার নানু বাড়ি ঘটনা থেকে। আমি নানু বাড়িতে তখন যাই, তখন ছোট আর কি, 5-6 পড়ি। তো তার পাশে আমার এক সম্পর্কের নানা হয়, ওনার মেশিন ঘর ছিল। মেশিন ঘরে থাকে, সবসময় উঠতে হয় রাত্রে, যে কোনো সময় উঠতে হয়, কোন জমিতে পানি হইলো বা না হইলো চেক আপ দিতে হয়। তো সে যখন মেশিন চালু করে, একাই থাকে, তো তার পাশে গিয়ে যেন শব্দ করে, এরকম কিউরিসিটি তার মনে হয়। সে যখন আবার মেশিন ঘর থেকে বের হয়ে জমি দেখতে যায়, ওনার কাছে মনে হয় যে মেশিন কেউ বন্ধ করছে, শব্দ পায় না। আসি দেখে যে মেশিন চলতেছে। আবার যখন একটু দূরে যায়, মনে হয় মেশিন অফ, কিন্তু না, ধারাবাহিকভাবে মেশিন চলতেছে। সে ভাবে যে এটা কীভাবে সম্ভব। জমি দেখতে যায়, পানি আসে, সে যদি সেরগুলো হসকে ধুয়ে যায়, লাগানো থাকে, বা লাগে ধুয়ে গেলে হসকানো থাকে, সে ভয় পায়। তো একবার মেশিন কারেন্ট গিয়েছে, তো অন করবে, অন করে পানি ঢাললে, এত পানি ঢালে পানি ওঠে না, খালি লিক, কিন্তু লিকটাও সে ধরতে পারে না, একা একা রাত্রে। ওনার কথা, মেশিনে পানি দেই, পানি যায় কই, লিকও তো নাই। তো পানি ঢালার পরে শব্দ হয় একটা ঢোলসকে, তো উনি উঠে দেখে কেউ নেই। কি এক অদ্ভুত, ভয় পেয়ে যায়।
ভয় পেয়ে কোদাল নেয়, কোদাল নিয়ে বাইরে যায়, নেই। আবার মেশিন স্টার্ট দিয়ে ঘুরে পড়ে, মনে হয় চালের শব্দ হচ্ছে বিকৃতির, মনে হয় বৃষ্টি আসে, কীরকম এরকম শব্দ। তো বাড়ির পাশে মেশিন ঘর, তবু এরকম আর কি ওনার কৌতূহল মনে হয়। তো এরকম করতে করতে একদিন ওনার সাথে কাকতালীয়ভাবে ঘটনা ঘটে যায়। উনি বের হয়ে ওনাকে কে যেন ঘাড় মকটার মতো দিয়ে দেয়। আচ্ছা। উনি ওখানে পড়ে যায়, অজ্ঞানহীন হয়ে যায়। তো ভোরে উনি জ্ঞান ফিরিয়ে দেখে যে উনি বাহির থেকে ওনাকে দূরে নিয়ে আসা আছে। তো উনি অবাক যে আমি মেশিন ঘর থেকে এখানে আসলাম কিভাবে। আচ্ছা। যে দেখে যে মেশিন ঠিকই চলতেছে, উনি দূরে পড়ে আছে। তো তখন উনি ভয়তে মেশিন ঘরে না থেকে ড্রাইভার একটা নিয়োগ প্রদান করলো, মেশিনে থাকবে। তো কেউ তো থাকবে না এই ঘটনা শোনার পর, যে ওনার সাথে যদি এরকম হয় আমার সাথে তো হইতে পারে। সে ভয় পায়। তো এক নানা উনি নিল ড্রাইভার করান। তো ওনার সাথেও সেম ঘটনা এরকমভাবে হয়, কাকতালীয় শুরু হয়। তো তার কথা যে এই জিনিসটা কি আমি দেখেই ছাড়বো, হয় ওর একদিন নেয় আমার একদিন। তো এরকমভাবে বলা শুরু করে। তো ওনাকেও একদিন এরকমভাবে করতে চাইছিল, তো পারেনি। ওনার আবার সাহস অনেক, যে কি হয়েছে আমার দেখার কথা আছে। তো উনি যখন করে থাকে তখন আবার হয় না, উনি মেশিনে আসলে এই সমস্যাটাও হয়ে যায়। তখন থেকে উনি আর মেশিন ঘরে আসে না। তো এইরকম মনে সন্দেহ ঢোকালে যে কোনো সময় যে কোনো জিনিসে গেলেই তাকে ভয় লেগে যাবে। আচ্ছা। যেমন আমি কোনো সব কাজেই করতে গেলে কারেন্টের কাজ করি না, কারণ কারেন্টের সাথে আমার শত্রুতা অনেক। রিসেন্ট গতকালকেও আমি একটা আমার বাড়ির কারেন্টের কাজ করার সময় নিউট্রালের জায়গায় আর্থিং দিয়েছিলাম, আর্থিংয়ের জায়গায় নিউট্রাল দিয়েছিলাম। ওগুলো প্রয়োগ করার কারণে ব্লাস্ট হয়ে গেছে, একটা বাল্ব পুড়ে গেছে, তার নষ্ট হয়ে গেছে। যদিও আমি পারি না, ট্রাই করছিলাম। তা আমি জানি আমার দ্বারা হবে না, আমি ভয় পাইছি। আমি কারেন্ট দেখলে 100 হাত দূর দিয়েই চলে, মানে যেখানেও ঝিমঝিমাবে না আমাকে ঝিমঝিমাবে, জুতা পরার পরও। মানে কি একটা আকর্ষণ আমার সাথে কারেন্টের, আমি কিছুই বুঝি না। তো আমি এক রিসেন্ট কারেন্ট শট খেয়েছিলাম। আচ্ছা। এটা 2021-এ, অর্থাৎ রড কাটার সময় গ্রাইন্ডিং মেশিন, পায়ে জুতা ছিল, একটু তারটা ফুটা ছিল, তা আমি বুঝতে পারিনি। স্টার্ট করার পর মেশিনটা ফুটাটা আমাকে শক করে, আমি ওখানে কাঁপতে থাকি প্রায় 1 মিনিটের মতো। আর হয়তো 20-30 সেকেন্ড থাকলে আমি নিজেই থাকতাম না। আসলে যে এটা কি ভর করছিল আমি নিজেও জানি না। আমার মনে করেন মুখ দিয়ে রক্ত বন্ধ আসছিল, নাক দিয়ে বাড়ছিল। আশপাশে যারা ছিল তারা দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। তা আমার মনে করেন গাও ফাও একদম নিষ্পেষ হয়ে গিয়েছিল, শরীরে কোনো শক্তি ছিল না, কোনো বলে ছিল না। মানে এটা এমন এক প্রকার অলৌকিক শক্তি যা বলার মতো না। যে যার সাথে হয়, একটা কথা এখানে অনেকে কমেন্ট করছে, আসলে সেই বোঝে। অনেকের কাছে কোনো ভয় লাগবে না, কিছু লাগবে না, কিন্তু বাস্তবতায় পরিস্থিতিতে একজনকে যদি বলা হয় যে আপনি রাত 1টার সময় এই জায়গাতে এইভাবে যাবেন, সে যতই মুখে চাপা মারুক, বাস্তবে যাইতে গেলে তার কলজে কাঁপবে। এরকম স্টোরি ঘরে বসে দরজা লাগিয়ে দিয়ে শোনাই যাবে। আপনি এই যে আসতে বলেন অনিয়ারে আসবে না, বলে এত রাতে ভাই আসতে পারবো না। তো ঠিক যে বলে, যার সাথে হয় সে জানে যে আসলে এটা কি। হ্যাঁ, গল্প শুনলে সবাই, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। একটা কথাই আছে, যার ব্যথা সেই বোঝে, বাকিরা গল্প খোঁজে। তো ঠিক যার সাথে হয় সেই ব্যথাটা বোঝে, বাকিরা গল্পই খুঁজবে, যেভাবে বলা হোক বা যেমন করে বলা হোক। আমি যদি ভয়ঙ্করভাবে বলি আমার দ্বারা তো সম্ভব না, কারণ আমার সাথে ঘটছে বিদায় আমি বলতেছি। যখন যে মুহূর্তে হয় ওই মুহূর্তটায় এক সেকেন্ডে তার কাছে 100 মিনিটেরও বেশি মনে হয়ে যায়, ঘন্টারও বেশি মনে হয়। যখন আপনি অসুস্থ হবেন দেখবেন ওই রাতটা আপনার পোয়াতে চাইবে না, মানে কতক্ষণে যে পোয়াবে সে জানে। একটা অ্যাক্সিডেন্ট করেন, অসুখ হইতে বেশি সময় লাগবে না, আপনার সুস্থ হইতে ভাববেন কয়দিনে দিনটা যাবে। আর আপনি কোনো একটা কাজে আসেন, এই যে যেমন আমি এখানে আছি, ফুট করে কোন মুহূর্তে কোন সময় গেল আমি নিজেও জানি না, যে এত তাড়াতাড়ি কীভাবে 2 ঘন্টা পার হয়ে গেল, মাত্রই তো আসলাম। তো এগুলো বিপদের সময়, ক্রাইসিস মুহূর্তগুলো আসলে অনেক লং টাইম হয়, পার করতে পারি না, অনেক ভয়ানক হয়।
বিশেষ করে ভয়ানক সময়টা আরও বেশি ভয়ানক হয়, সে সময়টা যেতেই চায় না। আর সুখের সময় দেখবেন চটপট করে আপনার সময়টা চলে যায়, বুঝতেই পারবো না যে কোন মুহূর্তে কোন সময়টা চলে যায় এরকম। তারপর আমার এই স্টোরিটা এই পর্যন্তই। আসলে আমি অনেক কিছু ঢুকে বললাম, যা বললাম আর কি একটার পর পরে ধারাবাহিকভাবে এটা চলে যাচ্ছে। তো আমি মনে হয় শেয়ার করছিলাম কিনা জানি না, আমার নানু ভাইয়ের সঙ্গে একটা থাকে আর কি কম বেশ, তো সেটা ভালো আবার খারাপও। আমার নানিকে বহুবার এটা ক্ষতি করার ট্রাই করে একাই পাইলে, তার সঙ্গে কেউ যদি থাকে তাহলে পারে না। আর তাকে যদি একাই রাখা হয় বাসায়, তাহলে মনে করেন ওনাকে বাসায় থেকে নখ দিয়ে যে কোনোভাবে হোক, যেরকমভাবে হোক, মানে কাকতালীয়ভাবে তুলে নিয়ে যে কোনো এক জায়গায় সারা রাত ঘুরে নিয়ে এসে আবার ওখানে রাখিয়ে যাবে। আপনি বুঝবেনই না যে ওনাকে এই জায়গায় ছিল, আপনি বুঝবেন যে উনি এই রুমতেই ছিল, কিন্তু ওনাকে সারা রাত কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে উনি নিজেও জানবে না। সেন্সিনভাবে অসেন্স করে ফেলে তাকে, তার সেন্স আর ঠিক থাকে না। জি জি জি। অনেক কবিরাজ দেখানোর পরও তাকে এখনো সুস্থ করা হয়নি। তার এখনো মাথার প্রবলেম, কখন কি বলে, কোথায় কি করে ঠিক নেই। আচ্ছা আচ্ছা। তাকে অনেকে পাগলি টাইপ বলে সম্বন্ধ করে, কিন্তু তার হাতের আবার মনে করেন কারো বাতাস লাগলে পেটে, এই যে পেট ব্যথা শুরু হয় ছোট বাচ্চার, তারপর কারো পা মচকে গেলে, হাত মচকে গেলে আমার নানুর থেকে ঝাড়ু নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তার ঝাড়া পাইলে ভালো হয়ে যায়, Okay. অন্য কারো কাছে যায় না। তার একটা ফুতেই মনে করেন দিয়ে যায়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার অন্যরকম একটা, আমি বাস্তবে দেখি। আমার অঞ্চলেও একজন আছে, এক জ্যাঠাই হয় সম্পর্কে, বাতাস লাগলে সমানে কান দিতে দেখবে। আপনি যতই গ্যাসের ট্যাবলেট খাওয়ান বা যে কোনো কিছু খাওয়ান, জি। বাচ্চা সুস্থ হবে না। এবং আমি নিজেও রিসেন্টলি আমার যদি পেট ব্যথা হয়, আমি যতই গ্যাসের বড়ি খাই বুঝবো না। গ্যাস আলাদা এবং এই বাতাসটা একটা আলাদা, এটা একটা হাওয়া জাতীয় জিনিস। বিশেষ করে আপনি দেখবেন ভাই, যেমন গ্রাম অঞ্চলে পিঠা এবং মুড়ি যে খেয়ে পানি খেতে হবে, আপনার যাওয়া যাবে না, জি। বাতাস লাগবে, এটা বলবে আমার মাও বা যে কোনো কেউ। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, বাট আমাদের গ্রামে এরকম, মানে এরকম টাইপের ভাজা পোড়া কিছু খাইলে আপনার পানি খাইতে হবে। পানি না খেয়ে গেলে এই বাতাসটা লাগে আর কি, পেট মশরামশরি শুরু হয়, অনেক ব্যথা শুরু হয়। আচ্ছা। এটা আসলে গ্যাসের ট্যাবলেট খাও আপনি শুধরাবেন না। পেট মনে করেন আপনার ফোলা ফোলা হবে, ফিকে হবে, ব্যথাতে থাকতে পারবেন না। আচ্ছা। এরকম একটা ব্যথা, এটা চিমচিমায় এরকম। তারপর অনেকের পাও মুচকে যায়, হৃদয় মনে করেন ডক্টরের কাছে যায় যে ভালো পাওটা মনে করেন কেটে নেয় বা অপারেশন করে। আচ্ছা আচ্ছা। তো আসলে প্রাথমিকভাবে একবার দেখা উচিত তাই। এরকম এর কাছে। তো আমার নানির কাছে এরকম অনেক বাঁকা বা বেঁকে যাওয়া পাও ভালো হয়েছে, সুস্থ হয়েছে আমার নানির, আমার দেখা। অনেকে পানি পড়া নিয়ে যে খাওয়ার পরেও ভালো হয়েছে। এবং আমার জন্ম ওখানেই। আমাকে কিন্তু বহুবার আমার আম্মু ছোটতে ওনার কাছে রাখা হয়েছিল, ও চাইলে আমারও ক্ষতি করতে পারতো, কিন্তু ছোট বাচ্চার করেন নিষ্পাপ জন্য। কিন্তু আমার আফসোস একটাই, আমার মামাকে সে নিয়ে নিছে। সৃষ্টিকর্তা যত তার আয়ু ওখানেই রেখেছিল, কিন্তু সেই তাকে ভর করে তার পুরোটাই নিয়ে নিছে। মানে সে বলতে আমার মামা একটা প্রায় মারাই গেছে সে, আমার সমতুল্যই ছিল সে মামা, নাম ছিল সাগর। ওকে। তার কবরটা দেখলে আমার এখনো অনেক কলিজা ফেটে যায়, একসাথে চলাফেরা করা একই সময় ইয়ারে। আচ্ছা, ওনার ঘটনাটা কিভাবে কি হলো ওনার? ওনাকে আমার নানির সঙ্গে ছিল, হ্যাঁ। তো ওনার প্রতিশোধটা ওনার উপরেই নিয়ে নিছে। ও আচ্ছা আচ্ছা। এখানে নিয়ে নিছে। অনেক চিকিৎসা করার পরও আমার ওই মামাটা ভালো হয়নি, অনেক ভর করছে অনেক কিছু। যখনই পাইছে মনে করেন আপনার কাকতালীয়ভাবে মাথার যে রকম সাইকোলজি সমস্যা, আর এরা এক প্রকার রক্ত শোষণ করে, শরীরের রক্ত কারেন্টের মতো মনে করেন খেয়ে শূন্যতা করে দেয়। খেলাস্বামী একে যেটা আমরা বলি রক্ত শূন্যতা হয়ে যায়, শরীরে কোনো বল থাকে না, আপনার হাঁটতে পারে না, চেহারার কঙ্কালের মতো হয়ে যায়, হাড্ডি বের হয়, এত খাওয়াবেন, এত ডাক্তার দেখাবেন। ডাক্তার মূলত কোনো এইরকম পর্যায়ে গেলে ডাক্তার কোনো কিছু ধরতে পারে না, সে নিজেও অবাক হয় আসলে সমস্যাটা কি, ডাক্তার নিজেও পারে না। তখন বলে যে এই ঘটনা এরকম, তখন বলে দেয় যে ইনার ডেট অফার বা এরকম হ্যান, এই সময় এইগুলোতেই বলে দেয়। তো ডক্টরি চিকিৎসা আলাদা, কবিরাজি চিকিৎসা আলাদা আমার জানা মতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবিরাজি ক্ষেত্রে যেটা পারবে ডাক্তার আবার সেটা পারবে, আবার ডাক্তার যেটা পারবে কবিরাজি সেটা পাইবে না। প্রাথমিক অবস্থায় যে কোনো কিছু হলে, হালকা পাতলা হলে প্রাথমিকভাবে এগুলোয় ট্রাই করে দেখা উচিত, পরে ডাক্তারের কাছে যাওয়া উচিত আমার জানা। তো আমার নানির এই প্রতিভাটা এখনো আছে বহমান, কিন্তু ওনার সাথে একটা আছেই
হুম হুম হুম। যেটাকে সবসময় পরি হিসেবেই বলি। আর আচ্ছা, পরি অনেকেই দেখছে কিনা জানি না, সবসময় কিন্তু ভাই পাও থাকে না, আচ্ছা আচ্ছা। হাঁটু থেকে নেই। এই দিক তাকালেই আপনি ভাববেন যে এটা সব যে দেখবে সে সিংড়ি উঠে ওখানেই শেষ। তাই? হ্যাঁ, আমার এক মামা ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হুম হুম হুম। তখন আর কি ওনার বয়স আমার মতোই ছিল, এখন বিয়ে শাদী করছে। হুম হুম হুম। উনি মসজিদে আগে গেছে, নামাজ পড়ছে, সব কিছু উনিই করছে। হুম হুম হুম। একদিন হঠাৎ সময়ের চেয়ে আগে যে বুঝছে উনি, হুম। হ্যাঁ, আজানে দেয়নি কোনো জুমেতে, যায় দেখে আচ্ছা, আচ্ছা। মসজিদে কেউ নেই, কোনো জুমায় আজান নেই। হঠাৎ করে ঘুমের ধান্দায় সময় দেখছে, নামাজ মনে করেন আপনার 4:30টায়, উনি দেখছে হচ্ছে 3:30, 1 ঘন্টার ডিফারেন্ট। হুম হুম হুম। মসজিদে গেছে, পাশে বাসেরারা ছিল, বাসেরারা ঝপুত ঝাপুত ছিল। যায় দেখে যে ওই ওই জুমের যে পাশে নিয়মিত মুসল্লি, উনি না থাকলে উনি নামাজ পড়ায়, আমার মামার পাশাপাশি উনিও, পাশাপাশি মামা ব্যাকআপ দেয় আর কি। আচ্ছা আচ্ছা। জি। মানে মহাজ্জিনের সাথে উনি হেল্প করে। উনি মনে হচ্ছে মহাজ্জিন সাহেব আসছে, কিন্তু ওই ছদ্মবেশ নিয়ে মহাজ্জিন সেজে ওই আগে মসজিদে গিয়েছে। তা আমার মামা মনে করছে যে এটাই তো মহাজ্জিন, ও বুঝতে পারেনি। আচ্ছা। তো ওনার সাথে ও নামাজও আদায় করবে, সব কিছু করছে। যে যখন সে সুন্নত পড়ে না ফজরের, তখন যে সুন্নতে গেছে দেখে যে এর পা নেই, আচ্ছা আচ্ছা। তখন তার কৌতূহল জাগলো যে সে যদি আমার মজ্জিন হয়, তা তো পা থাকা দরকার, সে আমি আর তার পা কেন নেই। হুম হুম। সে ভয় পেয়ে গেল, একদম গাও শিংড়ে উঠলো, না পারতেছে সে দৌড় মারতে, না পারতেছে কোনো কিছু করতে। আচ্ছা আচ্ছা। তার সাথে সে নামাজ পড়ার পর সে বাইরে আসলো, যখন আজানের সময় হয়, ওই মুয়াজ্জিন যখন আসলো, আসি কয়ে যে দাদু আপনি তো আমার সাথেই ছিলেন, আপনি কখন? আমি তো কেবল আসলাম, আচ্ছা এতক্ষণ আচ্ছা। তো আমি ছিলাম না। এতক্ষণ কয় তাহলে আমার সঙ্গে কে ছিল এটা? হুম হুম তুই আসছিস কখন? কয় আমি আসছি 3:30টায়। আমি তো 3:30টায় আসি নাই। হুম। কয় তাহলে কে ছিল আমার সঙ্গে? আপনার মতো দেখতে এবং সেম আপনার same. কোয়ালিটি। কয় আমি তো না, ভালো করে দেখ, পাগল হয়েছিস নেই? কয় না, আমি পাগল না, আমি সুস্থ আছি, ঠিক আছে, আপনিই ছিলেন আমার সঙ্গে। কয় না, আচ্ছা, তোর আচ্ছা। ভুল হয়েছে। কয় যাক, এরকম ভুল আর কখনো করবে না, যে ঘটনা ঘটছে। হুম হুম। তে উনি ভয়তেই উঠেই ওই পড়ে গেছে। ওই মানে তার ওখানেই অজ্ঞান হয়ে হ্যাঁ, গেছেন আপনি? তারপর বাসায় এসে হুম। ওনাকে বুঝতে দেওয়ার পর উনি অনেক লং টাইম অসুস্থ ছিল, আচ্ছা আচ্ছা। লং টাইম অসুস্থ ছিল, হুম হুম। এবং ভয়তে উনি আর নামাজে পড়ে যায়নি ওইটাতে। ও আচ্ছা আচ্ছা। একদম লং টাইম অসুস্থ বলতে জন্ডিস, হুম। লিভার জন্ডিস, খাইতে পারে না। হুম হুম। অনেক জন্ডিস কিন্তু একটা মারাত্মক, জন্ডিসের কারণে মৃত্যু পর্যন্ত হয়, লিভার জন্ডিসের হুম। কারণে। হ্যাঁ, আমার চোখের সামনে দেখছি। আচ্ছা। হ্যাঁ, একদম এই ঘাকুয়ার এক ছেলে, মানে কোনো ভাবতেই পারেনি, ভাবতে যে জন্ডিস এমনি ঝাড়ছে, এমনি ট্রিটমেন্ট করছে হালকা পাতলা, সে মনে করেন এইরকম রক্ত শূন্যতা হয়, চুষে চুষে ছেলেটা মারাই গেছে। হুম হুম। একদম এই যে মাটিয়া জন্ডিস, লিভার জন্ডিসের কারণে একদম রক্ত শূন্যতা, বল না পায়, হাঁটারের শক্তিমন্ত ছিল না, আচ্ছা আচ্ছা। একদম সে মারা গেছে। তো আমার মামা অনেক চেষ্টা করার পরে আর কি সুস্থতা আসছে, এখনো মাঝে মাঝে পাগলামো করে। হুম হুম হুম। আসলে একটা ভুলের জন্য সারা জীবন কান্না, এটা আসলেই ঠিক। হুম হুম। এই জন্যে গাড়িতে লেখা থাকে সাবধানে গাড়ি চালাবেন, নিরাপদে বাড়ি ফিরবেন, কথাটা আসলেই ঠিক। জি। আরও একটা সম্প্রসারণ আছে, কখনো পৌঁছানোর চেয়ে না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। জি, অনেক এটা ভালো ঠিক। লাগে আমাকে আর কি এই সচেতনতাগুলো দেখে। সচেতনমূলক কথা। তো এইরকম আমি নিজেও গত যে দ্বিতীয় রমজান ভাবলাম যে বলে সময় আছে, কিন্তু আমি দেখিনি যে ওখানে 4:30 বাজে, আমি ভাবছি যে 3:30 বাজে। হুম হুম। শেয়ারের লাস্ট সময় ছিল আপনার হচ্ছে 5:02 মিনিট না 4 মিনিট। উঠে দেখি যে আজান দিচ্ছে। তো এগুলো হচ্ছে কাকতালীয়ভাবে হয়। তো আমরা ঘুম আসবো ঠিকই, কিন্তু সময় মেইনটেইনগুলো একটু নিয়মিত করা ট্রাই করব। কারণ সময় লাইফে সময় খুবই মূল্যবান জিনিস। যে সময়কে দাম দিতে পারবে, ব্যবহৃত করতে পারবে সঠিকভাবে, সে জীবনে অনেক কিছু করতে পারবে। এবং সময়কে অনেক মূল্য দিতে হবে, যার প্রমাণে যে আমার মামার ক্ষেত্রে সেই সময়ে এর একটু মানে গাফিলতির কারণে তার লাইফে অনেক বড় ক্ষতিটা হতে পারত, সে ভাবতেও পারেনি। তো তখন থেকে সে যে নামাজ বাদ দিলে, এখন পর্যন্ত আর সে নামাজ ওই পর্যন্তই গেল। আচ্ছা আচ্ছা। এবং ওই মসজিদটাতে আমি গেলে এখনও দেখতে যাই, আমার নানু বাড়ি থেকে একটু দূরে। এবং ওই মসজিদটার একটা বিশেষ বৈশিষ্ট্য, ওখানে প্রতি শুক্রবারে আপনার কোনো কিছু খাওয়া দিবে, হয় খিচুড়ি, নাই খুরমা, নাইলে কোনো মজলিসের দাওয়াত, মানে চলছে আর কি, আচ্ছা, কোনো না আচ্ছা। কোনো জি, জি। বাগুর, কোনো ডাব, কোনো ডিম, মানে থাকবে, মিট যায় না। হুম হুম হুম। হ্যাঁ, এটার তাগিদে অনেক ছেলে পেলে মসজিদে ভরে যায়, আচ্ছা থাকবেই আচ্ছা। ওটাতে। ওকে।
ছোট মসজিদ হলেও এরকম খাওয়া দাওয়ার আয়োজন থাকে, আমি দেখেছি আর কি। ভাল আচ্ছা, লাগে এই বিষয়টা জি, জি, জি। আমাকে। হুম। আমি যতবারই নামাজ পড়তে গেছি তো পাইছি কোনো আপনার না এই কোনো- মামার যে বিষয়টা আসলে সত্যি কিন্তু অনেক এরকম অনেক জি। ঘটনা আমি আগেও শুনেছি যে এরকম মানে এক মুয়াজ্জিনের ঘটনা শুনেছিলাম। উনি সচরাচর এরকম কোনো এক রমজান মাসেই ওনার যে কোনো এক ছোট ভাইকে উনি প্রতিদিন একসঙ্গেই মসজিদে যেতেন এবং তো এক পর্যায়ে উনি যখন একদিন ওনার সময় অনুযায়ী যে সময় উনি উঠতেন, তো উনি ভেবেছেন সঠিক সময়ে উনি উঠেছেন, কিন্তু ওনার খেয়াল ছিল না যে উনি উঠেছেন রাত ১:৩০টার দিকে। সেই সময় উঠে উনি ভেবেছেন যে কিছুক্ষণ পরে তো মসজিদে আজান দেওয়া হবে এবং উনি ওনার ঘড়িতে দেখেছিলেনও যে তখন এরকম ৪টার কাছাকাছি এরকম একটা সময়। তো উনি আসেন এবং আসার পরে কিছু বাসার পর যখন ওনার ওই ছোট ভাইয়ের বাসার সামনে আসে, এসে ডাকাডাকি করে। তো ওখানে অদ্ভুত এক মহিলা দাঁড়িয়েছিলেন, মানে মাথায় ঘোমটা দেওয়া। পরবর্তীতে উনি রিয়ালাইজ করতে পেরেছেন। তো উনি ভেবেছিলেন যে এটা হচ্ছে ওই ছেলের মা। তো তাকে জিজ্ঞেস করেন, "চাচি, আপনার ছেলে কি গেছে মসজিদে?" তো বলে যে, "হ্যাঁ বাবা, ও তো সামনে কিছুক্ষণ আগেই চলে গেল। তুমি সামনে আগাও। সামনে এগোলেই ওকে পাবে।" তো এই কথা বলে উনি যখন সামনে আগাতে থাকে। কিন্তু একটা সময় পর উনি যখন মসজিদে আসে, উনি কাউকে দেখতে পায় না এবং তারপরেই ওনার সাথে আরো ওই মসজিদে সেদিনই বেশ ভয়ংকর কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন এখানে একটা কথা বলি, ওই মসজিদটা অনেক পুরাতন ছিল। সে সময় অজুর কোনো ব্যবস্থা ছিল না। মানে এখন আধুনিক সময় যেমন মানে চাপকল বা হচ্ছে ট্যাপ ইউজ করা হয়, সেগুলো কিছু ছিল না। মসজিদের পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরে যখন উনি অজু করতে যান মসজিদের পাশে, তো সেখানে গিয়ে ওনার কোনো এক অদ্ভুত কোনো একটা শক্তি ওনার হাত এবং পা টেনে নিয়ে গিয়েছিল পুকুরের মধ্যে এবং একটা সময় ওখানে লাফালাফি করার পর পানির শব্দে অনেকক্ষণ সেখানে ধস্তাধস্তি হয় এবং মসজিদের যে মুসল্লিরা অনেকেই যখন ফজরের ওয়াক্তে নামাজ পড়তে আসেন, সে সময় তারা এসে এরকম পানি ঝাপটানোর শব্দ শুনে সেই পুকুর পাড়ে গিয়ে দেখে যে মসজিদের মুয়াজ্জিন সেখানে লাফালাফি করছেন পানির মধ্যে, মানে মানে বাঁচার চেষ্টা করছিলেন। এরকম একটি ঘটনা আমার কাছে, পুরো ঘটনাটি আছে। আমি সামনে কোনো এক এপিসোডে আপনাদেরকে পড়ে শোনাবো। এর আগেও সম্ভবত ভূতবেলার প্রচার করেছিলাম নাকি কোনো এক জায়গায় শুনেছিলাম এই ঘটনাটি। তো যাই হোক, অনেক কথাবার্তা হয়ে গেল। তো আর কথা বাড়াতে চাই না। আমি জাকির ভাইকে ধন্যবাদ জানাতে চাই এবং অনেকেই দেখছি লিখেছেন যে রাতুল ভাই ঘটনা শেয়ার করতে চাই। তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের অথবা মিসড কল দিতে পারেন আমাদের ফোন নম্বরে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এইগুলো ছিল নিয়মকানুন। আমি আর কথা বাড়তে চাই না। এবারের মতো, আজকের মতো ভূতবেলার আয়োজন নিয়ে এখানেই সমাপ্তি বা ইতি টানতে চাই এবং ফিরে আসবো আগামী বৃহস্পতিবার ঠিক রাত, যেহেতু আমরা 9টা 5 মিনিটে স্বাভাবিক সময় আসি, তো আজকে রাত 9টা 5, মানে এবার মানে রমজান মাস চলাকালীন রাত 9টা 5 মিনিটে অনুষ্ঠান শুরু করা সম্ভব হবে না। তো আগামী সপ্তাহে ঠিক বৃহস্পতিবার রাত 9টা 20 মিনিটে আমরা ফেসবুক লাইভে আসবো এবং আমাদের অনুষ্ঠানটি সম্প্রচার করব। তো যাই হোক, আজকের অনুষ্ঠান যাদের ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি, আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানাতে থাকুন আমাদেরকে। তো আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আরো অনেক সামনে এগিয়ে যেতে চাই, অনেক দূর এগিয়ে যেতে চাই। পাপ্পু শেখ ভাই লিখেছেন, ভালো লেগেছে আজকের ঘটনা। নয়ন সরকার ভাই লিখেছেন শুভরাত্রি। তো শুভরাত্রি সকলকে, এই কথা দিয়ে শেষ করতে চাই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূতবেলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, রমজান মোবারক।